দে 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 দে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জব মেডিসিনের লাইভ ক্লাসে। আর আমাদের ক্লাসটা খুবই দুর্দান্ত একটা ক্লাস হবে। দেখতেই পাচ্ছেন আমাদের নাদুস নুদুস আনমেরিড সবুজ স্যার কিন্তু সাথে আছেন। ঠিক আছে। ওরে বাবারে, সবুজ স্যার নিচে আবার লিখছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাবি। স্যার ঢাবি মানে কি? ঢালাও নাকি ঢাবি কি? ঢালাও বাবা পিটে না নাকি? ঢালাও বিছানা। এই যে স্যারে কি লিখছে দেখেন, একটু ভালো করে দেখেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢালাও বিছানা। না আবার ঢালাও বিছানার সম্পর্ক ভালো হয়। তাই? আরে কি যেন ভাবি শাখা না কি একটা ইয়ে আছে না, ওই যে কি ফ্যামিলি এন্টারটেনমেন্ট লেখছে। আমি সমন্বয় কোন শাখার? ভাবি শাখা। তান ভাবি মানে কি? ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয়। And ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয়, ভান্ডারিয়া কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু নাম দিচ্ছে কি ভাবি। And এখানে এই সবুজ স্যার আবার নিচে লিখছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাবি। And সে বলতেছে ঢাবি মানে কি? লাই বিছে না। আরে না, আমার স্টুডেন্ট কয়ে দেবো যে এখানে ঢাবির ফুল মিনিংটা কি। আচ্ছা, আপনারা যারা অনলাইন আছেন ঢাবির ফুল মিনিং কি একটু বলে দেন। হ্যাঁ, যারা পারেন এরকম ঢাবি, রাবি, খুবই, ইবি, সবই, অনেক কিছুই কিন্তু বাংলাদেশে আছে, শর্টকাটে বোঝানো হয়। এর মানেটাকে একটু বুঝিয়ে দেন আপনারা ঝটপট, আর জয়েনটা করেন। আমার কেন জানি গরম লাগতেছে, আপনাদের লাগে? আচ্ছা, এসি একটু করে দাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বলে দাও বলে দাও বলে দাও। ঢালাও বিছানা, এই যে মুনতাহা মুনকা ঢালাও বিছানা, এটা কোনো কথা? হ্যাঁ, দেখি কে পারেন একটু ঝটফট 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 জয়েন। আর আজকে কিন্তু টপিকটা কিন্তু স্যার কিন্তু চমৎকার একটা টপিক নেবেন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষা প্রশ্ন ধরে এবং ধরবে, এবং ভাইবা বোর্ডে তো ধরবেই। ভাইবা বোর্ডে আজকে ক্লাসটা কিন্তু যারা 45তম বিসিএসে ভাইবা দিবেন খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর ভাইবা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্যার কিন্তু বলছে ভারত পাকিস্তান যুদ্ধ থেকে, দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু শুরু হলো, এখান থেকে কিছু মানে প্রশ্ন কিন্তু থাকবেই। এবং ভারত পাকিস্তানের ভিতরে কোন কোন জল সীমা নিয়ে, কোন কোন স্থলপথ নিয়ে, কোন কোন জায়গা নিয়ে তাদের ভিতরে বিরোধ আছে, ঠিক আছে, কাশ্মীরের ইস্যু টিস্যু অনেক কিছু কিন্তু এখানে জড়িত কিন্তু আছে। তো এই ভারত পাকিস্তান নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু প্রতিবার বিসিসি থাকে, এবং ভাইবা বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন ধরে। এবং ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি, চলমান এই যুদ্ধ কিন্তু এখনো চলতেছে। 13ই জুন মনে হয় শুরু হয়েছিল। 13 জুন শুরু হয়েছে। এর ভিতরে ওই দেশে ইরানের কোন কোন ক্ষেপণাস্ত্র আছে, ইসরায়েলে কোন কোন ধরনের ক্ষেপণাস্ত্র আছে, এবং এদের নাতানজ আরো জানে কি কি আছে না। এই যে ইরানের যে পরমাণু গবেষণা কেন্দ্রগুলো আছে, যেখানে ইসরায়েল যে 35 বিমান দিয়ে যে হামলা চালাইলো, এইসব জিনিসগুলো কিন্তু জানার দরকার আছে। ঠিক আছে, ইরানের আয়তন কত এগুলো জানতে হবে, ইসরায়েলের আয়তন কত, কেন ইসরায়েল এত ছোট্ট একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও, ঢাকা শহরের মতো প্রায় 22,000 বর্গ কিলোমিটার এরকম একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসরায়েল কিভাবে মধ্যপ্রাচ্যে একক আধিপত্য বিস্তার লাভ করতেছে, মানে কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, কারা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, তাদের আয়ের উৎসটাও বাকি। ইরান এত শক্তিশালী রাষ্ট্র একটা মধ্যপ্রাচ্যে, কেন তারা এত শক্তিশালী পরিণত, ছোট্ট একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের এত সম্পদের উৎস কোথা থেকে আসে, কিভাবে তারা এতগুলো ট্যাকেল দেয়, এবং আরব বিশ্ব টোটাল তাদের সাথে কেউ যুদ্ধে জড়াতে চায় না, তার মানে তাদের এত উৎসটা কি আয়ের, এ সম্পর্কে বিস্তারিত স্যার কিন্তু আলোচনা করবেন। তাই এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 45তম বিসিএস যারা ভাইবা দিব, এবং সামনে যারা 47তম বিসিএস প্রিলি পরীক্ষা দিব, 48তম বিসিএস প্রিলি যারা দিব, এবং যে কোনো জব পরীক্ষা প্রাইমারি বলে, নিবন্ধন বলে, 10 থেকে 20তম গেট বলেন, যে কোনো অ্যানি ভাইবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। সুতরাং ক্লাসটা খুবই মনোযোগ সহকারে কিন্তু করবেন। আর এইগুলো কিন্তু ভাষা ভাষা জ্ঞান দিয়ে কিন্তু আপনি ভাইবা বোর্ডে টপকাতে পারবেন না। এখান থেকে প্রশ্ন বিশেষ লিখিত পরীক্ষা আসলো ভাষা ভাষা জ্ঞান দিয়ে কিন্তু হবে না। এবং এখান থেকে যদি ডিপলি প্রশ্ন ধরে, দেখা যাবে আপনি ভাইবা বোর্ডে গেলেন 45তম বিশেষ, ওখানে ভাইবা বোর্ডে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু সারা কিন্তু পিএসসির ভাইবা বোর্ডে যাবে, এক্সটার্নাল হিসাবে থাকবে। সুতরাং এই টপিকটা বিস্তারিত জানতে হলে কিন্তু পাকিস্তান ভূখণ্ড, ভারত ভূখণ্ড বিস্তারিত জানতে হলে কিন্তু আপনার এই টপিকটা ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। আর যেহেতু আমাদের সবুজ স্যার নিজে ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা বলেই ফেলছেন, তিনি সবুজ স্যার কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি পড়াশোনা করছেন। সুতরাং তার আমাদের চেয়ে অনেক শতগুণে তার জ্ঞানটা কিন্তু একটি বেশি জ্ঞান। সুতরাং এই ক্লাসটা সবাই কিন্তু কি করবেন, একটু এনজয় করবেন ক্লাসটা। ওকে, তাই ক্লাসটা সবাই একটু শেয়ার করে আমরা একটু সবাই থাকি, এবং পুরো ক্লাসটা করবেন, পুরো আপনার পরিচিত, যদি আপনার কোনো বড় ভাই বড় বোন যদি আবার 45তম বিসিএস ভাইবা দেয়, এই টপিক তাকে ক্লাসটা মেনশন করে দেন। যদি কেউ 47 48 বিসিএস পরীক্ষা দেয় তাদেরকে একটু মেনশন করে দেন। ঠিক আছে, আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন, তাহলে কি হবে, আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এই ক্লাসটা। এবং ক্লাসের শেষেই যখন আমি আবার আসবো, আপনারা বলবেন যে না স্যার ক্লাসটা অনেক জোস ছিল। ওকে, তা যাই হোক স্যার, ধুম তারাক্কা শুরু করে দেন। ওকে, আসসালামু আলাইকুম।
যারা যুক্ত আছেন সবাইকে জাম মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনেও স্টুডেন্ট আছে আর অনলাইনেও তো স্টুডেন্ট আছেই। মূলত আমাদের একটা পেইড বেসের ক্লাস আজকে, যেটা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। তো বুঝতেই পারছেন আমাদের হেডিং দেখে, ভারত পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে ইরান ইসরায়েল যুদ্ধ পর্যন্ত আমরা এক ক্লাসই এই 2025 সালে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুসগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার মতো, সেই ইস্যুসগুলো নিয়ে আলোচনা করব। স্বভাবতই এখানে ভারত পাকিস্তান যুদ্ধ থাকবে, ইরান ইসরায়েল যুদ্ধ থাকবে। আমরা দেখলাম এই 2 দিন আগে ন্যাটো সম্মেলন হয়েছে, শীর্ষ সম্মেলন হয়েছে। এ মাসে আবার G7 এর শীর্ষ সম্মেলন গেছে। এই সম্মেলনগুলো অর্থাৎ একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। তো আমরা মোটামুটি 300 স্টুডেন্ট যদি হয়, আমরা ক্লাসটা পরিপূর্ণভাবে আমি শুরু করব। তার আগে আমরা দেখি কে থেকে জয়েন করলেন। আমরা একটু কমেন্ট পড়ি। আফরিন রুবি, আসসালামু আলাইকুম। প্রিয়াঙ্কা দাস, ফজিতালুন্নেসা অনু। আচ্ছা, কে থেকে দেখছেন বলেন। জব মেডিসিন স্টুডেন্টরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জব মেডিসিনের স্টুডেন্ট আছে। আমরা দেখি সবসময় বাংলাদেশের যে কোনো প্রান্তে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জায়গায় কিন্তু জব মেডিসিন স্টুডেন্ট আছে। স্বভাবতই কে কোন উপজেলা থেকে দেখছেন একটু বলেন তো, কে কোন উপজেলা থেকে দেখছেন জব মেডিসিন আজকের ক্লাস। আকি শিকদার লিখছেন ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের হয়তো আগামী মাসের 8 তারিখে আমাদের উদ্বোধন হবে। কুড়িগ্রাম থেকে মন্ডল মায়া টাঙ্গাইল থেকে যুক্ত আছি। আনোয়ারুল ইসলাম দিনাজপুর, রবিউল আলম কুড়িগ্রাম একাফাকি, ওয়ালিদ হাসান যশোর, প্রিয়াঙ্কা দাস নীল আকাশের পরি, হাসান আল মামুন ভোরের শিরশির, আব্দুল জব্বার সিরাজগঞ্জ, শারমিন খাতুন, অনেকেই দেখতেছেন। আমরা 300 স্টুডেন্ট হলে শুরু করবো ইনশাল্লাহ। আজকে একটা অ্যামেজিং ক্লাস হবে। স্বভাবতই আমরা চাচ্ছি সকলে যাতে এই ক্লাসটা এনজয় করতে পারে, সবাই যাতে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা জানতে পারে। আলামিন গাজীপুর থেকে, শারমিন আক্তার নওগাঁ, দিশাহীন যাত্রী গাজীপুর থেকে, মমতাজ নীলাকাশের পরি, এম নাসির উদ্দিন, মাসুদ রানা, প্রিয়াঙ্কা দাস। সেই তো অলরেডি 300-র কাছাকাছি, 250 মতো স্টুডেন্ট অলরেডি জয়েন করছে আমাদের সাথে। আচ্ছা, হাসান আল মামুন, মৌসুমি দাওয়ান, আমি মিরপুর থেকে। আচ্ছা, আমরা মিরপুরই আছি। আহনাফ উজ্জ্বল খান বিএসসি, এরপর বাবলু ইসলাম, আব্দুল জব্বার। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে জয়েন হোক, আমরা দেরি না করি, কারণ অলরেডি অনেকে জয়েন করেছেন। দেখেন আজকের যেই ক্লাসটা মূলত সাম্প্রতিকের উপরে, বুঝতেই পারছেন এই ক্লাসটার এমন এমন ইস্যুসগুলো আমরা রেখেছি যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। তো ভারত পাকিস্তান যুদ্ধ থেকে আমরা শুরু করব, আমরা শেষ করব আমাদের যতটুকু টাইম আছে আজকের ক্লাস টাইম, এই সময়ের মধ্যে আমরা যতটুকু শেষ করতে পারি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি, মানে খুব সংক্ষেপে এবং জিস্ট অংশটা, একদম মূল যে অংশটা আছে সেটা যাতে আপনি শিখতে পারেন সেই চেষ্টা করব। ওকে, আসেন শুরু করি। এবং একদম ক্লাসের শেষে আমাদের থাকবে এই যে আমরা যে টপিকটা আজকে পড়বো, এই টপিকের উপর কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ যেই সলভটা আমরা করি সেটাও ক্লাসের শেষে থাকবে। রুবেল হাসান লিখছেন আসি রে স্যার, আসি পটুয়াখালী থেকে। আচ্ছা, মুনিরা খাতুন চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী থেকে আছেন তাহমিনা আক্তার, মৌসুমি দেওয়ান, রতন বর্মন ওহিদপুর থেকে, না তাহিদপুর, রাজরায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। বাহ, তার মানে কত প্রত্যন্ত অঞ্চলে জব মেডিসিন স্টুডেন্ট আছে, এটা আসলে কল্পনার বাইরে। সেই দ্বীপ থেকে শুরু করে স্থল, সব জায়গায় কিন্তু জব মেডিসিন স্টুডেন্ট আছে। ওকে, শুরু করলাম। প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, প্রথম যে হেডিংটা আছে, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকট। সাম্প্রতিক ভারত পাকিস্তান যে ক্রাইসিসটা আছে, এটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। তো আসলে আমরা আলোচনা শুরু করি। দেখেন, এপ্রিল মাসের 22 তারিখে হঠাৎ করে আমরা দেখলাম ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীরটা আছে, আগে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু বলি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, আমরা জানি কাশ্মীর 3টা দেশের অধীনে। কাশ্মীর কয়টা দেশের অধীনে? 3টা। সেটা একটু যদি লিখি, মানে এটা পড়ানোর আগে একটু এটা লিখতে হবে, কারণ জানা দরকার কাশ্মীর কয়টা দেশের নিয়ন্ত্রণে। প্রথমে একটু লিখবেন, কাশ্মীর ইস্যুটা আমাদের ইস্যু না, বাট আমাদের এটা পড়াইতে গিয়ে আমরা জাস্ট একটু লিখবো কাশ্মীর 3টা দেশের নিয়ন্ত্রণে আছে। বর্তমানে কাশ্মীর 3টা দেশের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে, কোন জায়গায়, কার নিয়ন্ত্রণে কত পার্সেন্ট, এইটুকু আপনাকে জানতে হবে। বর্তমানে কাশ্মীর 3টি দেশের নিয়ন্ত্রণে আছে। 3টি দেশের নিয়ন্ত্রণে বর্তমানে কাশ্মীর, 3টি দেশের নিয়ন্ত্রণে। বর্তমানে কাশ্মীর 3টি দেশের নিয়ন্ত্রণ। ওকে, কাশ্মীরের যেই অংশ যার নিয়ন্ত্রণে, দেখেন কাশ্মীরের যেই অংশ যে দেশের নিয়ন্ত্রণে আছে, কাশ্মীরের যেই অংশ
যে দেশের নিয়ন্ত্রণে, কাশ্মীরের যেই অংশ যে দেশের নিয়ন্ত্রণে, এটা যদি আমরা দেখি এরপর ভারত পাকিস্তান যুদ্ধটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে কাশ্মীর তিনটা দেশের নিয়ন্ত্রণে, দেখেন কোন অংশ কার নিয়ন্ত্রণে। তিনটা দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, চীন। আসেন কোন অংশ কার নিয়ন্ত্রণ, আমরা যদি অংশগুলা লিখি, একদম প্রধান প্রধান অংশগুলা, প্রধান প্রধান জায়গাগুলা, কাশ্মীরের প্রধান যে অঞ্চলগুলা সেই অঞ্চলগুলা লিখব। কাশ্মীরের জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, লাদাখ, সিয়াচেন হিমবাহ, সিয়াচেন হিমবাহ, এই অংশগুলো ভারতের নিয়ন্ত্রণে। এগুলো কার নিয়ন্ত্রণে? ভারতের নিয়ন্ত্রণে। মনে রাখেন কাশ্মীরের সবচেয়ে বেশি অংশ ভারতের নিয়ন্ত্রণে আছে। তাহলে জম্মু কাশ্মীর, লাদাখ, সিয়াচেন হিমবাহ ভারতের নিয়ন্ত্রণে। ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের মোট 43%। কাশ্মীরের মোট 43% আছে ভারতের নিয়ন্ত্রণ। এরপর আসেন আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, গিলগিট, গিলগিট, বালতিস্তান, আজাদ কাশ্মীর, গিলগিট, বালতিস্তান, এই তিনটা প্রধান অংশ আছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। এই তিনটা অংশ হচ্ছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। পাকিস্তানের নিয়ন্ত্রণে 37% আছে, 37%। ভারতের নিয়ন্ত্রণে আছে 43%, পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে 37%। 43 আর 37 কত হয়? 80%। তাহলে এই 80% দুইটা দেশের নিয়ন্ত্রণে। বুঝতেই পারছেন, যদি 80% হয় এই দুইটা দেশের নিয়ন্ত্রণে, বাকি 20% কার নিয়ন্ত্রণে? চীনের নিয়ন্ত্রণে। একটু দ্রুত লেখেন অথবা স্ক্রিনশট নেন বা যেভাবে লেখেন যারা অনলাইনে যুক্ত আছে। শাহিন যাত্রী লিখছেন ভারত, পাকিস্তান, চীন। আয়েশা জিদ্দিকা, কাউসার আহমেদ, আমিরুল ইসলাম, এই যে আমিরুল ইসলাম আমাদের স্টুডেন্ট, প্রিয়াঙ্কা দাস। দেখেন আজাদ কাশ্মীর, গিলগিট, বালতিস্তান, এখানে একটা মারাত্মক ঝামেলা আছে। একটা পরীক্ষা আসছিল যে বালতিস্তান আর বালুচিস্তানের মধ্যে একটা ঝামেলা। মনে রাখেন বালতিস্তান হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটা অংশ, বালতিস্তান। আর বালুচিস্তান, যেটা বালুচিস্তান, এটা পাকিস্তানের বৃহত্তম যে প্রদেশ, সেটার নাম হচ্ছে বালুচিস্তান। এটার নাম হচ্ছে বালু, আর এটার নাম কি বলেন তো? বালতি, বালতি। একটা হচ্ছে বালতিস্তান আর একটা কি? বালুচিস্তান। তাহলে বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের বৃহত্তম প্রদেশটা, আর বালতিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশটা। তাহলে বালতিস্তান আর বালুচিস্তান মনে রাখেন। ওকে, এরপর আসেন আর কোন দেশের নিয়ন্ত্রণে আছে? চীনের নিয়ন্ত্রণে। চীনের নিয়ন্ত্রণে আছে ট্রান্স কারাকোরাম, ট্রান্স কারাকোরাম, আকসাই চীন, আকসাই, আকসাই চীন। কার নিয়ন্ত্রণে? চীনের নিয়ন্ত্রণে। চীনের নিয়ন্ত্রণ। চীনের নিয়ন্ত্রণে আছে কয় পার্সেন্ট? ভারতের যদি 43% হয়, পাকিস্তান 37, 43 আর 37 80, বাকি 20% চীনের নিয়ন্ত্রণ। কাশ্মীর ইস্যুতে চীন কিন্তু অনেক পরে অংশগ্রহণ করছে। প্রথমে তার এখানে স্বার্থ ছিল না, পরবর্তীতে 1962 সালের যুদ্ধে আমরা দেখলাম সে কাশ্মীর প্রথম দখল করলো। স্বভাবতই কাশ্মীরের 43% কার কাছে? ভারত, 37% পাকিস্তান, 20% হচ্ছে চীন। টোটাল কয় পার্সেন্ট? 100%। এখন দেখেন এই অঞ্চলগুলো আপনাকে জানতে হবে কার জায়গায় কয় পার্সেন্ট আছে। এইটা জানলে কি হবে? হুট করে চলে আসবে কাশ্মীরের কোন অংশটি কার নিয়ন্ত্রণ। এই টাইপের কোশ্চেন আমরা দেখছি। এখন যেহেতু কাশ্মীর ইস্যুটা সবচেয়ে আলোচিত একটা ইস্যুস, যেহেতু কাশ্মীর নিয়ে এই 2025 সালের যুদ্ধটা লাগছে, এই ইস্যুটা 1-2 দিনে সলভ হয় না, হচ্ছে না কিন্তু। যেমনটা আমরা মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ইসরায়েল সংকটটা দেখি, সেই 48 থেকে শুরু হয়েছে যুদ্ধগুলা, এগুলো কিন্তু থামতেছে না। আপনি কোনোভাবে এগুলোকে স্কিপ করতে পারবেন না, যে আমি এটা এখন না পড়লাম, এখন স্কিপ করে দিলাম, এটা আর লাগবে না, সেরকম কিন্তু না। এটা কিন্তু প্রতি বছর কোনো না কোনো ঝামেলা হচ্ছে, তার মানে এটি স্কিপ করার কোনো সুযোগ নাই। এইটার কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা দেখেন কাশ্মীর কয়টা দেশের নিয়ন্ত্রণ? 3টা। জম্মু নামটা হিন্দু না বলেন? নামটা কেমন হিন্দু হিন্দু লাগে। তাইলে জম্মু অংশটা, কাশ্মীরের জম্মু অংশটা, দুইটা মেজর অংশ, আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর, এই দুইটা নিয়ে যেহেতু বেশি ঝামেলা হচ্ছে, এই জন্য মনে রাখেন জম্মু নামটা হিন্দু। তাইলে হিন্দু অংশ কার নিয়ন্ত্রণে? ভারতের নিয়ন্ত্রণে। দেখেন আজাদ নামটা কি? মুসলিম নাম না? মুসলিম নাম। তাইলে কাশ্মীরের আজাদ অংশটা অর্থাৎ আজাদ কাশ্মীর, সেটা মুসলিম দেশের নিয়ন্ত্রণে, পাকিস্তানের নিয়ন্ত্রণে। এই দুইটা একটু ভালোভাবে মনে রাখেন। এরপর আর কার নিয়ন্ত্রণে আছে?
ট্রান্স কারাকোরাম আছে চীনের নিয়ন্ত্রণে, আকসাই চীন, নামি চীন, আকসাই চীন, কার নিয়ন্ত্রণে? চীনের নিয়ন্ত্রণে। এবার আসেন, এবার আমরা যদি এই ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটটা দেখি, তাহলে হেডিংটা করবেন সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধ বা সংকট, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকট, ভারত পাকিস্তান সংকট বা যুদ্ধ যাই লেখেন। আচ্ছা, এখন খেয়াল করেন এবছরের 22 এপ্রিল, এবছরের কয় এপ্রিল? 22 এপ্রিল 2025। জাস্ট একটু বোঝেন, একটু ডেডলাইনটা বোঝার চেষ্টা করেন। 2025 সালের 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীর আছে, একটু আগে আমরা পড়ছি জম্মু কাশ্মীর কার নিয়ন্ত্রণাধীন? ভারত নিয়ন্ত্রণাধীন। ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীর আছে সেই জম্মু কাশ্মীরের একটা জায়গা যার নাম হচ্ছে পেহেলগাম। যার নাম কি? এটা লিখতে হবে না, পরে লেখেন, জাস্ট বোঝার চেষ্টা করেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায় একটা সন্ত্রাসী হামলা হয় 22 এপ্রিল। এই হামলায় টার্গেট করা হয় কাদেরকে? টার্গেট করা হয় একদম সিলেক্টিভ কিছু মানুষ। দেখেন, টার্গেট করা হয় কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। কাদেরকে টার্গেট করা হয়? টার্গেট করা হয় এরকম, যারা হিন্দু তাদেরকে। কাদেরকে? হিন্দু। দেখেন, যাদেরকে টার্গেট করা হয় তারা ছিল হিন্দু। তারা ম্যাক্সিমাম ছিল ট্যুরিস্ট। ম্যাক্সিমাম কি ছিল বলেন তো? ট্যুরিস্ট বা পর্যটক। আবার ম্যাক্সিমাম ছিল কি? পুরুষ। ম্যাক্সিমাম কি ছিল? তাহলে কাদেরকে টার্গেট করা হয়? টার্গেট করা হয় ওইখানে যারা ঘুরতে গেছে এইরকম হিন্দু পুরুষদের। হিন্দু পুরুষদের। তাহলে এমন একটা জায়গা জম্মু কাশ্মীরের পেহেলগাম, এই জায়গাটা এমনিতেই ভালনারেবল, এমনিতে অরক্ষিত একটা অবস্থা। সেখানে হঠাৎ করে দেখলাম যে আমরা এই ট্যুরিস্ট যারা ঘুরতে গেছে এদের মধ্যে যারা হিন্দু এবং পুরুষ ছিল, হিন্দু পুরুষ, এদেরকে টার্গেট কইরা হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সময় কোনো সেনাবাহিনী ছিল না, কোনো ইন্টেলিজেন্স সার্ভিস, এরা টের পায় না যে এখানে একটা হত্যাকাণ্ড হইতে পারে। এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছে, অথচ ভারতের গোয়েন্দা বাহিনী আগে কোনো তথ্য পায় নাই, ওইখানে কোনো সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই। এখন প্রশ্ন উঠছে, যেহেতু যাদেরকে হত্যা করা হয়েছে এদের মধ্যে হিন্দুই বেশি, একজন ভাগ্যক্রমে দুইজন, একজন মুসলমান একজন খ্রিস্টান, বলা হয় টোটাল 26 জন মারা গেছে। কয়জন মারা গেছে? 26 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে মাত্র একজন মুসলমান ছিল, একজন খ্রিস্টান ছিল, যেটা তারা সিলেক্ট করতে পারে নাই। আর বাকি সব কি ছিল? হিন্দু ছিল। এরপর এর মধ্যে নারী ছিল মাত্র একজন আর শিশু ছিল একজন, বাকি সব পুরুষ। বুঝতে পারছেন? তাহলে টার্গেট করা হয়েছে কাদেরকে? পুরুষদেরকে। কোন পুরুষ? হিন্দু পুরুষ। কি করতে গেছে? যারা ঘুরতে গেছে তাদেরকে। এখন খেয়াল করেন, আমাদের দেশের কাউরে হত্যা করলো কোনো একটা সন্ত্রাসী সংগঠন, এটা নিয়ে যতটা না হইচই হবে, একজন ট্যুরিস্ট ঘুরতে আসছে তারে হত্যা করলে কিন্তু। এখন এই যে 26 জন মারা গেছে এরা সবাই ভারতের না, নেপালের কেউ ছিল, অন্য দেশের কেউ ছিল, সবাই ভারতের না। স্বভাবতই ভিনদেশী নাগরিকও এখানে মারা গেছে। তাইলে এই হত্যাকাণ্ড নিয়ে একদম তুমুল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। যেহেতু যারা মারা গেছে এরা ম্যাক্সিমাম হিন্দু, শুধুমাত্র একজন মুসলমান আর একজন খ্রিস্টান ছিল, তাহলে ম্যাক্সিমাম কারা? হিন্দু। যেহেতু হিন্দুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে, এই জন্য ভারত দায়ী করছে এটারে পাকিস্তানকে, যে এই হত্যাকাণ্ডের পিছনে কোনো না কোনো ভাবে পাকিস্তানের হাত আছে। আচ্ছা, এবার আসেন, এটা সে অনুমান করছে। এটা সে কি করছে? অনুমান করছে। কোনো অথেন্টিক প্রমাণ ভারতের কাছে নাই। ভারত দাবি করছে এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের হাত আছে। এবার আপনি খেয়াল করেন, এই যে হামলা হইল 22 এপ্রিল, এই হামলার দায় স্বীকার করছে টিআরএফ নামক একটা সংগঠন। বুঝছেন? হামলার দায় স্বীকার করছে কি? টিআরএফ, দা রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটা সংগঠন। বলছে হামলার দায় আমরা নিছি, আমরাই হামলা পরিচালনা করছি। এই টিআরএফ হচ্ছে ওই জম্মু কাশ্মীরের স্থানীয় একটা সশস্ত্র গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী। আচ্ছা, এবার ভারত কেমনে মিলাইলো যে এই হামলার পিছনে পাকিস্তানের হাত আছে? ভারত মিলাইলো এই যে টিআরএফ যারা হামলার দায় নিছে, যারা হামলা করছে বলে স্বীকার করছে, এই টিআরএফটার যে প্রধান যে অংশটা সেটা হচ্ছে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন লস্করি তৈয়বা। লস্করি তৈয়বা এটা হচ্ছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়বা। তাহলে পাকিস্তানের প্রধান একটা জঙ্গি গোষ্ঠী যার নাম হচ্ছে লস্করি তৈয়বা, লস্করি তৈয়বার একটা শাখা হচ্ছে টিআরএফ বা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট। তাহলে তারা হামলা চালাইছে, ঠিক আছে না? এবার ভারত বলতেছে তাহলে হামলার পিছনে পাকিস্তান দায়ী। যেহেতু দায়ী, আমরা দেখলাম পাল্টি অনেকগুলা ইস্যুস, অনেকগুলো পলিসি নেওয়া হয়েছে। ভারত পাকিস্তান থেকে
ভারত পাকিস্তানের যেসব কূটনীতিবিদ ছিল, যারা ছিল, এদেরকে বের করে দিছে। এরপর বিভিন্ন চুক্তি বাতিল করছে, সিন্ধুর জল চুক্তি বাতিল করছে, আরো অনেক কিছু করছে। আবার পাকিস্তানও পাল্টা এগুলো করছে, ভারত থেকে কূটনীতিবিদদেরকে বের করে দিছে, পাকিস্তান থেকে কূটনীতিবিদদেরকে বের করে দিছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করছে। এরপর দেখেন 7 মে হঠাৎ করে, 7 মে ভারত হঠাৎ করে পাকিস্তানে হামলা চালাইছে। কাদেরকে কেন্দ্র করে? এই লস্করি তৈয়বাকে কেন্দ্র করে। হামলার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। নাম কি দিল? অপারেশন সিন্দুর। দেখেন, এই যে এর আগে পেহেলগামে হামলা হয়েছে 22 এপ্রিল, আর অপারেশন সিন্দুর চালাইছে 7 মে, প্রায় কয়দিন পরে? 16-17 দিন পরে। তাহলে এতদিনে ভারত পরিকল্পনা করছে হামলার নাম কি দিবে, এই যে পাল্টা হামলা চালাইবে এটার হামলার নাম কি দিবে। হামলার নাম সিলেক্ট করছে অপারেশন সিন্দুর। কিসের জন্য? বলছে ওই যে 26 জন নিহত হয়েছিল, 22 এপ্রিল যে 26 জন নিহত হয়েছে, এর মধ্যে অনেকে ছিল নিউলি ম্যারিড কাপল, নতুন বিয়ে হয়েছে, হানিমুনে গেছে, হানিমুন আর করতে পারে নাই, এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যেহেতু পুরুষরা হচ্ছে নারীদের সিঁদুরের মতো, হিন্দুদের যারা নারী যারা হিন্দু নারীদের সিঁদুর মূলত কারা? বিয়ের পর সিঁদুর দেয় না। যেহেতু তাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে, যেহেতু স্বামীদের হত্যা করা হয়েছে, এই জন্য প্রতীকী অর্থে এই হত্যাকাণ্ডের এই যে পাল্টা হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন কি? সিন্দুর। আমরা কিন্তু কাহিনীটা বলতেছি, এরপর আপনি ইনফরমেশন লিখবেন। অপারেশন সিন্দুর কয় তারিখ চালাইলে অপারেশন সিন্দুর নামে হামলা? 7 মে। জবাবে পাকিস্তানও সাথে সাথে পাল্টা হামলা চালাইছে। এখন দেখেন, ভারত তো প্ল্যান কইরা হামলার নাম দিছে অপারেশন সিন্দুর, এতদিন বইসে ভাবছে, কিন্তু পাকিস্তান নাম দেওয়ার আগে কি করতেছে? পাল্টা হামলা চালাইতেছে, মানে নাম দেওয়ার সময় পাইতেছে না। আরে ভাই, ওরা 7 মে হামলা চালাইছে, পাকিস্তানও সাথে সাথে পাল্টা হামলা শুরু করছে, নাম আর দিতে পারতেছে না যে এই হামলার নাম কি হবে, এটা পরে, আগে হামলা কইরা লই। আচ্ছা, এবার জনগণ, পাকিস্তানের জনগণ চিন্তা করছে ভারত যেহেতু এই হামলার নাম দিছে অপারেশন সিন্দুর, তাইলে পাকিস্তান যে হামলা চালাইতেছে ভারতে, এটার নাম হচ্ছে অপারেশন সুহাগরাত, মানে অপারেশন বাসরঘর। যেহেতু সিন্দুর, এটা কি? বাসরঘর। তো দেখেন, পাকিস্তান আসলে তখনও আনুষ্ঠানিক কোনো নাম দেয় নাই। পাকিস্তান এই হামলার নাম দিতে একটু ভাবা চিন্তা দরকার আছে। স্বভাবতই এই হামলার নাম পাকিস্তান 10 মে দিছে। পাকিস্তান যে পাল্টা হামলা চালাইছে 10 মে, এটার নাম দিছে অপারেশন বুনিয়ানুল মারসুস। 10 মে নাম দিছে। কয় মে? যদিও পাল্টা হামলা শুরু করছে ওই দিনই, 7 তারিখে, যদিও সেটা 8 তারিখের মধ্যে পড়ছে, গভীর রাতে 8 তারিখে, তাই না? 8 তারিখ থেকে পাল্টা হামলা চালাইলো, নামটা কবে দিছে? 10 তারিখে নামটা খুঁজে বের করছে, যে নামটা হচ্ছে অপারেশন বুনিয়ানুল মারসুস, বা অলঙ্ঘনীয় প্রাচীর, বা সীসা ঢালা প্রাচীর। মজার ব্যাপার হইলো 10 মে থেকেই আমরা দেখি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার মানে এই যুদ্ধ স্থায়ী হচ্ছে মাত্র 4 দিন, 7, 8, 9, 10। বুঝতে পারছেন? তাহলে 10 দিনের মধ্যে আবার যুদ্ধ থেমে গেছে। আমরা ইনফরমেশন গুলো এভাবে যদি লিখি, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকট, আমরা যদি ইনফরমেশনটা এভাবে লিখি, একদম কয়েকটা একদম ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো এইগুলোই লিখবেন। লিখেন 22 এপ্রিল 2025, 22 এপ্রিল 2025 ভারত নিয়ন্ত্রিত, মনে রাখেন এই যুদ্ধ থেকে কোনো না কোনো কোশ্চেন অবশ্যই সামনের কোনো পরীক্ষা আসবে। 22 এপ্রিল 2025 ভারত নিয়ন্ত্রিত কোন অংশটাই? জম্মু কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায়। জম্মু কাশ্মীরের পেহেলগাম, এই শব্দটা, এই জায়গাটা মনে রাখেন খুব ভালোভাবে। পেহেলগাম কাশ্মীরের কোন অংশে বলেন তো? জম্মু কাশ্মীরের অংশে। কোন অংশে? জম্মু কাশ্মীর অংশে। পেহেলগাম কোথায়? ওকে। 22 এপ্রিল 2025 ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায় সন্ত্রাসী হামলা হয়। এ হামলার দায় স্বীকার করে, এটাও মনে রাখেন, এ হামলার দায় স্বীকার করে স্থানীয় জঙ্গি গোষ্ঠী। তাহলে স্থানীয় মানে কোন স্থানের? পেহেলগামের বা জম্মু কাশ্মীরের। দায় স্বীকার করে স্থানীয় জঙ্গি গোষ্ঠী টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এখন যদি আপনাকে কোশ্চেন করি 22 এপ্রিল পেহেলগামে হামলা চালায় কোন গোষ্ঠীটি? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। আচ্ছা, ভারত এই হামলার পিছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করে। এই হামলার পিছনে কার হাত আছে বলে অভিযোগ করে? ভারত এই হামলার পিছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করে। পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করে। তাহলে অভিযোগ যেহেতু করছে, কোনো অথেন্টিক প্রমাণ আছে বলেন? কোনো অথেন্টিক প্রমাণ নাই, অভিযোগ করছে খালি। অভিযোগ করছে যে পাকিস্তানের হাত আছে, তার মানে সে যুদ্ধ চালাবে, এটা একটা সম্ভাব্যতা, এটা বোঝা গেছে। আসলে এটা একটা সম্ভাব্যতা ছিল যে যেহেতু অভিযোগ করছে তার মানে হামলা চালাবে। তানজিলা আক্তার লিখছেন আপনার ক্লাস সবসময় সেরা ভাই, আপনার ক্লাস অনেক মিস করি। আচ্ছা, তানজিলা দিনাজপুরে আমাদের স্টুডেন্ট ছিল। তানজিলা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে পার্টিসিপেট করছে এবছর সবগুলাই সে চান্স পাইছে এবং সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তানজিলা আমাদের দিনাজপুরের স্টুডেন্ট ছিল, লজিকের এবং জব মেডিসিনের ওইখানে শাখা ছিল আমাদের। ওকে, দেখেন তাহলে এই হামলার অভিযোগ কার দিকে গেল? পাকিস্তানের দিকে গেল। এবারে আসেন, এই হামলার প্রতিশোধ নিতে, কোন হামলার? পেহেলগাম হামলার। এই হামলার প্রতিশোধ নিতে ভারত 7 মে, এই হামলার প্রতিশোধ নিতে ভারত 7 মে 2025 অপারেশন সিন্দুর নামে, মনে রাখেন ভাইটাল পয়েন্ট কিন্তু এই শুরু, অপারেশন সিন্দুর। সিন্দুর শব্দটা সাংস্কৃতিক, এই শব্দের বাংলা আমরা বলি সিঁদুর, তাই না? অপারেশন সিন্দুরকে কি বলা হয় বলেন তো বাংলায়? সিঁদুর। 7 মে 2025 অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে হামলা চালায়। কয় তারিখ? 7 তারিখ পাকিস্তানে হামলা চালায়। কোন হামলার প্রতিশোধ নিতে? 22 এপ্রিলের হামলার প্রতিশোধ নিতে। এই হামলার প্রতিশোধ নিতে ভারত 7 মে 2025 অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে হামলা চালায়। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। যার নাম ছিল অপারেশন বুনিয়ানুল মারসুস। অপারেশন বুনিয়ানুল মারসুস। এটার অর্থ লিখতে হবে। অপারেশন বুনিয়ানুল মারসুস অর্থ কি? অর্থ অলঙ্ঘনীয় প্রাচীর বা সীসা ঢালা প্রাচীর বা এমন বাঁধ যেটা ভাঙা যায় না। এভাবে যত সমর্থক শব্দ আছে আপনি এটা দিয়ে লিখতে পারেন। রুদ্র রিপন ভাই আমাদের শেরপুরের স্টুডেন্ট লিখছেন ওস্তাদ সেরা। নাবিল আক্তার তিশা আপনার ক্লাসগুলো অনেক ভালো ভাই। আচ্ছা, লিখতে থাকেন। আমাদের ফজলিরা স্টুডেন্ট ছিল আমাদের জাফরুল স্যার, আমাদের একজন টিচার, ইংলিশের বস জাফরুল স্যার লিখছেন আমাদের জিকে সেরা সবুজ স্যার, থ্যাংক ইউ ভাই। অপারেশন বুনিয়ানুল মারসুস অর্থ হচ্ছে অলঙ্ঘনীয় প্রাচীর। এই টাইপের যত সমর্থক শব্দ আছে আপনি লিখতে পারবেন। তাহলে দেখেন, জবাবে পাকিস্তান পাল্টা যে হামলা চালায় সেই হামলার নাম ছিল অপারেশন বুনিয়ানুল মারসুস, আর ভারত যে হামলা চালাইছিল সেটার নাম অপারেশন সিন্দুর, তাই তো? দেখেন, পাল্টা হামলা ওই দিনে চালায় যেদিন ভারত হামলা চালাইছে, ওই দিনই পাকিস্তান পাল্টা হামলা চালায়। ওই দিনই যেহেতু পাল্টা হামলা চালাইছে, নাম দেওয়ার আর সুযোগ পায় নাই। নামটা কবে দিছে? নামটা দিছে 10 মে। ইন্টারেস্টিং ব্যাপার হইলো 10 মে যুদ্ধ থাইমে দিছে। যেই দিন নাম দিছে ওই দিনই যুদ্ধ থাইমে গেছে। তাহলে একটা নোট লিখেন। এটুকু কি লিখছেন?
আচ্ছা, এইটুকু যদি লিখেন তাইলে লেখেন নোট, নোট পাকিস্তান অপারেশন বুনিয়ানুল মারসুস নামটি দেয়। বুনিয়ানুল মারসুস, বুনিয়ানুল মারসুস, অপারেশন বুনিয়ানুল মারসুস নামটি দেয় 10 মে 2025। যদিও যদিও পাল্টা হামলা শুরু করেছিল, পাল্টা হামলা শুরু করেছিল ভারতের হামলার পর থেকেই, ভারতের হামলার পর থেকেই, ভারতের হামলার সাথে সাথে, এভাবে লিখলে আপনি বুঝতে পারবেন। আবারও রিকল করার চেষ্টা করছি, দেখেন 22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায় একটা সন্ত্রাসী সংগঠন হামলা চালায়। এই হামলার পিছনে ভারত অভিযোগ করে যে পাকিস্তানের দায় আছে। এই জন্য ভারত 7 মে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে হামলা চালাইলো। সাথে সাথে পাকিস্তান পাল্টা জবাব দিল। জবাবের নাম আর দিল না, জবাব ঠিকই দিল, জবাবের নাম দিল না। জবাবের নাম দিল 10 তারিখ থেকে। কি নাম দিল? কি নাম দিল? অপারেশন বুনিয়ানুল মারসুস। ইন্টারেস্টিংলি সেই 10 তারিখে আমরা দেখলাম যুদ্ধটা থামে, তাই না? লিখবেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মানে হচ্ছে ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মধ্যস্থতায়। কার? পাল্টা হামলা শুরু করেছিল ভারতের হামলার সাথে সাথেই। হ্যাঁ, তাহলে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মধ্যস্থতায়, মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়, যুদ্ধবিরতি কার্যকর হয় 10 মে 2025। তাহলে 7 মে অপারেশন সিন্দুর, 7 মে থেকে আমরা দেখলাম কাউন্টার অ্যাটাক হইল, যেটার পরবর্তী নাম দেওয়া হইল অপারেশন বুনিয়ানুল মারসুস। এই যুদ্ধে কে জিতছে? এটা একটা কঠিন কোশ্চেন। এই যুদ্ধে আসলে কে জিতছে? পাকিস্তান জিতছে নাকি ভারত জিতছে? এটা একটা অনেক বড় কোশ্চেন। এখন বলেন, আসলে আপনারা কি মনে করেন? আপনারা যারা এখানে বসে আছেন, বলেন আপনাদের মনে হয় কি এই যুদ্ধে কে জিতছে? আসলে হতাহতের বিষয়টা তো একটা আছে, এরপর আসলে কূটনৈতিক ভাবে বা আসলে কে জিতছে? বলেন, অনলাইনে যারা আছেন, এই যুদ্ধে আপনাদের মতে কে জিতছে? কে জিতছে? পাকিস্তান জিতছে নাকি ভারত জিতছে? দেখি আপনারা কি বলেন। আব্দুল বাকি সজীব লিখছেন জিকে চলতেছে। এমডি আলী আকবর স্যার, আপনি কি জব মেডিসিন অনলাইন বেসে নিয়মিত ক্লাস নেন জিকে? হ্যাঁ, আমি নেই। সাবরিমা মমতাজ সুধা লিখছেন বুনিয়ান। ফজিলতুন্নেসা বলেন, এই যুদ্ধে জিতছে কারা, পাকিস্তান নাকি ভারত? ফজলুল জিতছে স্যার, এটা ঠিক। যুদ্ধ হয় একজনে একজনে, মাঝখান দিয়ে মজা নেয় আর একজনে, এটা ঠিক। জান্নাত ফেরদৌস লিখছেন পাকিস্তান। মাহিন চৌধুরী লিখছেন একা পাখি জিতছে। আচ্ছা, অধিকারী তনি লিখছেন পাকিস্তান জিতছে। আচ্ছা দেখেন, হ্যাঁ, আচ্ছা এখন এই যুদ্ধটায় যার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হোক, যে পরিমাণ নিহত হোক, এই যুদ্ধে পাকিস্তানের অনেক বড় একটা কূটনৈতিক সাফল্য আসছে। পাকিস্তান কূটনৈতিক ভাবে জিতছে। কিভাবে বলতে পারি? এই যুদ্ধটা লাগানোর পরে ওই দিনই আমরা দেখলাম ট্রাম্প কিন্তু বলছে ইটস এ শেম, এটা একটা লজ্জা। তাহলে ট্রাম্প যে ভারতের সবচেয়ে ভালো বন্ধু, সেই বন্ধু যদি বলে এই যুদ্ধটার একটা লজ্জা, ভারত যে পাকিস্তান আক্রমণ করছে এটা একটা লজ্জাজনক, কারণ ভারতের কাছে কোনো প্রমাণ নাই যে ওই 22 এপ্রিলের হত্যাকাণ্ড পাকিস্তান চালাইতে। ভারতের কাছে কোনো প্রমাণ ছিল না। যেহেতু প্রমাণ নাই, স্বভাবতই এই যে ভারত একটা যুদ্ধ ঠেলে দিল, এটা বিশ্ববাসী অনেকেই পাকিস্তানের পক্ষে স্টেটমেন্ট দিছে এবং ভারতের বিপক্ষে অনেকে স্টেটমেন্ট দিছে। যেহেতু ভারতের কোনো প্রমাণ নাই অথেন্টিক, তাহলে তুমি কেন গিয়া পাকিস্তানে হামলা চালাইলা?
তাহলে এই যুদ্ধে পাকিস্তানের অনেক বড় একটা কূটনৈতিক সফলতা আমরা দেখলাম, এবং চীনের সহযোগিতায়, চীনও পরোক্ষভাবে অনেক কিছুতে সহযোগিতা করছে। স্বভাবতই পাকিস্তান ভারতের 5টা অত্যাধুনিক প্রযুক্তির বিমান রাফাল, যেই বিমানগুলা বানায় হচ্ছে ফ্রান্স, এরকম বলা হয় 5টা বিমান ধ্বংস করছে। এক একটা বিমান বানাইতে খরচ লাগে প্রায় 3000 কোটি টাকা। এভাবে যদি হয়, যদি 5টা বিমান সত্যি ধ্বংস করে, স্বভাবতই 15,000 কোটি টাকা শুধু বিমান নষ্ট হয়েছে ভারতের। ঠিক আছে, ওকে, লিখছেন হাসিব, লিখছেন জিতছে ভারত, হেরেছে ইন্ডিয়া। ওকে, আসেন আমরা দেখি এই যুদ্ধের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি কিগুলো ব্যবহার করা হয়েছে, কিরকম কি হয়েছে। আমরা যদি লিখি, লিখবেন যুদ্ধ তো অলরেডি বন্ধ হয়ে গেছে কবে, 10 মে থেকে। আচ্ছা, এই যুদ্ধে পাকিস্তান ভারতের কয়েকটি রাফাল বিমান, দেখেন এটা কিন্তু অনেক জায়গায় রাফালে লেখা আছে, এটা মূলত রাফাল, শব্দটার নাম হচ্ছে রাফাল। এই যুদ্ধে পাকিস্তান ভারতের কয়েকটি রাফাল বিমান ধ্বংস করেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানগুলো ফ্রান্সের তৈরি। একটা বিশেষে অনেক আগে আসছিল, রাফাল বিমানগুলো কোন দেশের তৈরি? অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানগুলো ফ্রান্সের তৈরি। কোন দেশের তৈরি? ফ্রান্সের তৈরি। তাহলে বলেন রাফাল বিমান কোন দেশের তৈরি? ফ্রান্সের তৈরি। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে স্যার, ভারত পাকিস্তান কয়বার যুদ্ধ হয়েছে? ভারত পাকিস্তান কয়বার যুদ্ধ হয়েছে এটা নিয়ে আসলে পাল্টাপাল্টি বক্তব্য আছে, মতবিরোধ আছে। আসলে পূর্ণাঙ্গ যুদ্ধ কয়বার হয়েছে? এমনিতে মাঝে মাঝে সংঘর্ষ তো সবসময় আমরা দেখি, প্রতি বছর সংঘর্ষ দেখি। ছোটখাটো যেই উত্তেজনা, যেই সংঘর্ষ, এটা কিন্তু আমরা প্রতি বছরই দেখি। কিন্তু পূর্ণ মাত্রায় যুদ্ধ হয়েছে কয়টি, এটা যদি আমাকে বলেন, তার আগে আমি আপনাদের প্রশ্ন করব, 2025 সালের এই মে মাসে এই যে সাম্প্রতিক যুদ্ধটা আমরা পড়াইলাম, এইটা কি ভারত পাকিস্তানের পরিপূর্ণ যুদ্ধ ছিল কিনা? ভারত পাকিস্তানের পরিপূর্ণ যুদ্ধ ছিল কিনা? পরিপূর্ণ যুদ্ধটা আসলে হইয়া ওঠে নাই, এর আগে যুদ্ধবিরতি, যদিও অনেক বড় একটা সংঘর্ষ, কিন্তু এটাকে আবার অনেকে পরিপূর্ণ যুদ্ধ বলছে, আবার অনেকে পরিপূর্ণ যুদ্ধ বলেও নাই। যদি আপনি এটাকে ধরেন যে এটা অনেক বড় টাইপের একটা যুদ্ধ ছিল, যেখানে রাফাল বিমান ব্যবহার করা হয়েছে, আমরা অনেক বড় বড় সংঘর্ষ দেখলাম, হয়তো এই যুদ্ধ যদি না থামতো তাহলে আরো অনেক বড় যুদ্ধ হইতো, এবং পারমাণবিক যে অস্ত্রগুলো ব্যবহারের একটা সম্ভাব্যতা দেখা দিছে, এবং এটার মাধ্যমে হইতে পারতো যে বিশ্বযুদ্ধ আর একটা লাগবে, এরকম একটা প্রসেস হইতে পারতো, কিন্তু এর আগে থামছে। এখন এই যুদ্ধটারে যদি আপনারা পূর্ণমাত্রায় যুদ্ধ না ধরেন, তাইলে আমি বলবো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে 4টা, পূর্ণমাত্রা যুদ্ধ হয়েছে কয়টা? আচ্ছা, বিতর্ক সাপেক্ষে যদি আমরা এভাবে লিখি, একটা নোট লিখবো, লেখেন নোট। এখন পর্যন্ত একদম পূর্ণমাত্রা যুদ্ধ যদি বলি, এখন পর্যন্ত ভারত পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধ হয়, ভারত পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধ হয়, পূর্ণমাত্রার যুদ্ধ হয় 4টি, যুদ্ধ হয় 4বার। কয়বার? যুদ্ধ হয় 4বার। একদম পূর্ণমাত্রার যুদ্ধ হয় কয়বার? 4বার। তাহলে এখন পর্যন্ত ভারত পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধ হয় 4বার। যদি বলেন পূর্ণমাত্রা না, এমনি যুদ্ধ হয় কয়বার? এমনি যুদ্ধ হইলে আপনি 5বার এইটারে বলতে পারেন। আবার অনেকে বলছে এটাও পূর্ণমাত্রার যুদ্ধ, এটা স্কলারদের মতবিরোধ সাপেক্ষে। আমি যদি এইটাকে বিতর্ক সাপেক্ষে বাদ দিই, এরপরে আমরা 4টা বড় বড় যুদ্ধ পাই, একদম পূর্ণমাত্রার যুদ্ধ। এখন পর্যন্ত ভারত পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধ হয় 4বার। আসেন সে কোন কোন সালে 4বার, কখন কখন? প্রথম যুদ্ধ, তাইলে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, প্রথম যুদ্ধ 1947 সালে। কত সালে শুরু হয়? 1947 সালে। কি নিয়ে? কাশ্মীর নিয়ে। কি নিয়ে? কাশ্মীর। 1947 সালের দেশ দুইটা হইল, 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট হচ্ছে ভারত সৃষ্টি হইল, তাই না? অক্টোবরে আমরা দেখলাম যুদ্ধ লাগে গেছে কাশ্মীর দখলকে কেন্দ্র কইরা। কাকে কেন্দ্র কইরা?
কাশ্মীর দখলকে কেন্দ্র করে 1947 সালে প্রথম পাক ভারত যুদ্ধ। দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধ আবার আমরা সংক্ষেপে কি বলি, পাক ভারত যুদ্ধ। তাহলে প্রথমটা 1947 সালে। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ আসেন, দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, পূর্ণমাত্রা যুদ্ধ যদি বলি সেটা বলবো 1965 সালে। কত সাল? 1965 সাল। এটাও কি নিয়ে? কাশ্মীর দখলকে কেন্দ্র নিয়ে, কাশ্মীর নিয়ে। এটাও কি নিয়ে? কাশ্মীর নিয়ে। 1947, 1965 ভারত পাকিস্তান তৃতীয় যুদ্ধ, তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1971 কি নিয়ে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। কি নিয়ে বলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। এই যুদ্ধটা অনেক বড় পূর্ণমাত্রা যুদ্ধ হয়েছে এবং পরিশেষে পাকিস্তান যে সারেন্ডার করছে সেটাও ভারতের কাছেই করছে। ভারতের কাছে করছে না বলেন? আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৃতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। এরপর চতুর্থ যুদ্ধ, ভারত পাকিস্তান চতুর্থ যুদ্ধ হচ্ছে 1999 সালে। কত সাল? 1999 সালে। 1999 সালে কি নিয়ে? কাশ্মীর নিয়ে। কাশ্মীরের কোন জায়গাটা? কার্গিল। এটাকে আলাদাভাবে কার্গিল যুদ্ধ বলা হয়। কাশ্মীর নিয়ে ঠিক আছে, কিন্তু কাশ্মীরের কোন জায়গা? কার্গিল। পাকিস্তানের সেনাবাহিনী কার্গিল দখল করতে যায়, তখন ভারতের সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে। সম্ভবত এটাও কাশ্মীর নিয়ে, কাশ্মীরের কার্গিলকে নিয়ে। কাশ্মীর নিয়ে আমরা লিখবো এটাকে কার্গিল যুদ্ধ বলা হয়। কাশ্মীর নিয়ে এটাকে আবার কি বলা হয়? এটাকে কার্গিল যুদ্ধ বলা হয়। এটাকে কার্গিল যুদ্ধ বলা হয়। কার্গিল, কার্গিল যুদ্ধ বলে। দেখেন, এটাও ছিল ওই জম্মু কাশ্মীরের অঞ্চলে। এই কার্গিলটাও কোথায়? জম্মু কাশ্মীর অঞ্চলে। তাহলে প্রথম যুদ্ধ 1947, দ্বিতীয় যুদ্ধ 1965, তৃতীয় যুদ্ধ 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং চতুর্থ যুদ্ধ সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ 1999 সালে। যদি আপনি এই যুদ্ধটাকে ধরেন, 2025 সালের যুদ্ধটাকে যদি ধরেন, পূর্ণমাত্রা না হোক, এমনি যুদ্ধ তো হয়েছে, বড় মাপের যুদ্ধ হয়েছে, যদিও স্থলপথে ওইরকম সেনাবাহিনী মোতায়েন, সেনাবাহিনী দিয়ে যুদ্ধ, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, সেই যুদ্ধগুলা হয় নাই। পূর্ণমাত্রা যুদ্ধ যদি না হয়, তাইলেও এটারও যদি আপনি এমনিতেও যুদ্ধ বলেন, যেহেতু অনেক বইতে অলরেডি চলে আসছে যেটা যুদ্ধ, এটাকে যদি আপনি ধরেন পূর্ণমাত্রা না এমনি যুদ্ধ হিসেবে ধরেন, তাহলে পঞ্চম যুদ্ধ হয় 2025 সালে। 2025 সালে কি নিয়ে? এই কাশ্মীরকে কেন্দ্র করেই। কাকে কেন্দ্র করে? কাশ্মীরকে কেন্দ্র করে। কাশ্মীরকে কেন্দ্র করে। কারণ হামলাটা হয়েছে কোথায়? কাশ্মীরে। ঠিক আছে না? যদি এভাবে আসে, কাশ্মীরকে কেন্দ্র করে নিচের কোন যুদ্ধটি সংঘটিত হয়নি? ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে নিচের কোন যুদ্ধটি সংঘটিত হয়নি? 1947 সালের যুদ্ধ, 1965 সালের যুদ্ধ, 1971 সালের যুদ্ধ, 2025 সালের যুদ্ধ। 1971 সালের। ঠিক আছে? আচ্ছা, দেখেন, তাইলে এখন আবার প্রথম যুদ্ধ 1947 সাল, কাশ্মীরকে দখল কইরা কেন্দ্র কইরা ওইটাকে। দ্বিতীয় যুদ্ধ 1965, কাশ্মীরকে দখল করে কাশ্মীরকে দখল কেন্দ্র করে। এরপর তৃতীয় যুদ্ধ 71 সালে বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্র করে। চতুর্থ যুদ্ধ 99, এটাও কাশ্মীরকে কেন্দ্র করে। কার্গিল, কাশ্মীরের যেই কার্গিল নামক জায়গাটা, এটাকে কেন্দ্র করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? কার্গিল যুদ্ধ। এবং ফাইনালি 2025 সালে কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায় যে আক্রমণ হয় সেটাকে কেন্দ্র করে, আলটিমেটলি কাশ্মীরকে কেন্দ্র করে। তাহলে যদি বলতে পারি আমরা কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে মোটামুটি 4টা, এর মধ্যে 3টা পূর্ণমাত্রায় আর একটাও যুদ্ধ, তবে পূর্ণমাত্রায় তখন পর্যন্ত যাইতে পারে নাই। ক্লিয়ার এইটুকু? তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ গেল, এইটুকু ঠিক আছে কিনা বলেন? সমীর চন্দ্র পাল লিখছেন অসাধারণ, একা পাখি, সন্ধ্যা আক্তার। আজকে সব পরিচিত মুখগুলো দেখতেছি অনলাইনে। সমীর ভাই আমাদের বন্ধু, ব্যাচমেট, একসাথে আমরা ক্লাস করলাম। ফারজানা মিমি, দিশাহান যাত্রী, ফজলে রাব্বি, এই যে আমাদের স্টুডেন্ট ফজলে রাব্বি নিয়মিত ক্লাস করতেছে। বলেন, কোশ্চেন থাকলে বলেন। তাদের বৌদি তো নিয়ে গেছে, হানিমুন করতে গেছে কি পুরুষ একলা? ও, ওই তো টার্গেট করে একটা টার্গেট কিলিং হচ্ছে না, যে একদম ধৈর্য ধৈর্য পুরুষ মরছে।
স্ত্রীদের মারে নাই। আসমাল হোসনা লিখছেন ঠিক আছে আরিফ খান, তাহলে সিক্রেটটা তুমি জানো। এইটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা বলেন, ভারত পাকিস্তানের মধ্যে সীমা রেখা, সীমান্ত রেখা কি কি আছে? এই দুইটা আসতে পারে এখন। এখন সীমা রেখা আলোচনায় লেখেন, ভারত পাকিস্তানের মধ্যে সীমা রেখা, জাস্ট এটার সাথে আমরা রিলেট করলাম। ভারত পাকিস্তানের মধ্যে সীমা রেখা, ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা কি কি আছে? এই কাশ্মীরকে কেন্দ্র করে যে সীমারেখা দেওয়া হয়েছে সেটার নাম ছিল লাইন অফ কন্ট্রোল। লাইন অফ, বলেন কার কার মধ্যে সীমারেখা? ভারত পাকিস্তান, এটাকে বলা হয় LOC, লাইন অফ। এরপর কি আছে? রেডক্লিফ লাইন, ওই যে যখন 47-এ ভারত বিভক্তির সময় যে সীমারেখাটা আছে সেটার নাম কি? রেডক্লিফ। তাহলে এই দুইটা লাইন মনে রাখবেন খুব ভালোভাবে, লাইন অফ কন্ট্রোল, রেডক্লিফ লাইন, কার কার মধ্যে? ভারত পাকিস্তানের মধ্যে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা এইটুকু ক্লিয়ার কিনা বলেন। ওকে। জাকিয়া জান্নাত লিখছেন লাইন অফ কন্ট্রোল। ফারজান আমি এত কিছুর মধ্যে কিছু না জানা আমি। আসিফ আমলা লাইন অফ কন্ট্রোল। ফজলে রাব্বি, নুর আলম মিয়া, শফিক তুহিন। ওকে ফাইন, এবার আসেন আমাদের সবচেয়ে বড় সংকটটা আমরা এখন পড়বো, সেটা হচ্ছে ইরান ইসরায়েল সাম্প্রতিক সংকট, সবচেয়ে বড় সংকট। এবং এই যে সামনের মাসে সিসিলির বিসিএস এর রিটেন আছে, আমারও নিজেরও রিটেন আগামী মাসে। স্বভাবতই আগামী মাসে আমি ক্লাস নিচ্ছি না আপনাদের, কারণ আমার আসলে রিটেন থাকায় অনেকগুলো ব্রাঞ্চই বলছে, কিন্তু সবাইকে মানা করা হয়েছে এজন্যই যে আগামী মাসে আমার রিটেন। তো যাই হোক, আগামী মাসে রিটেন আছে, এইগুলো আসলে পরীক্ষা আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস। তাহলে এবার যে সংকটটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সাম্প্রতিক ইরান ইসরায়েল সাম্প্রতিক সংকট। সবচেয়ে বড় যে সংকটটা, বলা হচ্ছিল যে মনে হয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ এবার লাগবেই, তাই না? যাই হোক আল্লাহ বাঁচাইছে, যুদ্ধটা আসলে লাগে নাই। লাগলে আমাদের তো আর কিছু নাই, হইতে পারতো দুই একটা মিসাইল টিসাইল এদিকে এসে পড়তো, তাহলে ঝামেলা হয়ে যেতে পারতো। যাক, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংকট। আসেন, সংকটের সূচনা কোথায়? দেখেন, আমরা অনেক আগে থেকেই দেখি, যদি আমরা ইরানের কিছু ইনফরমেশন একটু স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করি। ইরানে 1979 সালে একটা বিপ্লব হয়, যেটাকে বলা হচ্ছে ইসলামিক বিপ্লব, তাই না? তো এর আগে 1979 সালের আগে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল। ইরান প্লাস যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল। কত সালের আগে? 1979 সালের আগে। তখন ইরানে যেই সরকার ছিল শাহরেজা পাহলভি, ইরানে যে রাজতন্ত্র ছিল, এই যে শাহরেজা পাহলভি ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় একটা বন্ধু ছিল কে? ইরান। কবের আগে বলেন তো? 1979 সালের আগে। হঠাৎ করে 1979 সালে একটা বিপ্লব হইল, বিপ্লবে আমরা দেখলাম এই শাহরেজা পাহলভির পতন হইল, ক্ষমতায় আসলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক খারাপ হওয়া শুরু করলো। মজার ব্যাপার হইছে, ইরান যেই পারমাণবিক অস্ত্র বানানো শুরু করছে 50-এর দশকে, 1950 সালের দিকে। কত সালের দিকে? সেই পারমাণবিক অস্ত্র বানানোর জন্য সহযোগিতা করছে কে জানেন? যুক্তরাষ্ট্র। কে সহযোগিতা করছে? ইরান যেই পারমাণবিক অস্ত্র বানানোর শুরু করছে সেটা কার সহযোগিতায়? যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, 50-এর দশক থেকে। বুঝছেন? একদম ভালো করে চিন্তা করেন, ভারতের আর বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল। যেই 5 আগস্ট সরকারের পতন হইলো, আওয়ামী লীগ সরকারের পতন হইলো, এরপর ভারতের সাথে আমাদের সাথে সম্পর্ক খারাপ। তাহলে 79 সালে যখন শাহরেজা পাহলভির পতন হইলো, নতুন ক্ষমতায় আসলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, এরপর থেকে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইরানের সাথে খারাপ। এর আগে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, এবং যুক্তরাষ্ট্রই বলছে তোরা বোমা বানা, পারমাণবিক অস্ত্র বানা, যা লাগে আমরা দিব। বুঝতে পারছেন? হঠাৎ করে 79 সালে সরকার পতনের পর এই যুক্তরাষ্ট্রই বিরোধিতা শুরু করলো, তোরা বোমা বানাইতে পারবি না, তোদের বোমা হচ্ছে সবার জন্য হুমকি, তোদের পারমাণবিক অস্ত্র সবার জন্য কি হুমকি। দেখেন, এই জন্যই বলা হয় দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস এন্ড নো পার্মানেন্ট এনিমিস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধুও নাই, স্থায়ী শত্রুও নাই,
অনলি ইন্টারেস্ট আর পার্মানেন্ট, শুধুমাত্র স্বার্থ হয়েছে কি স্থায়ী, দেশগুলোর স্বার্থ কি। তাইলে যে ছিল বন্ধু যুক্তরাষ্ট্র 1979 সালে, সে হয়ে গেল কি শত্রু। যে বন্ধু ছিল 79 সালের আগে, যে যুক্তরাষ্ট্র বন্ধু ছিল, 79 সালের পর থেকে সেই যুক্তরাষ্ট্র হয়ে গেল শত্রু। ঠিক আছে, ওকে। এবার আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি পশ্চিমাদের যেই প্রভাব ছিল ইরানের উপর, এটা দূর করলো আস্তে আস্তে। স্বভাবতই যেখানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, তার মানে সম্পর্ক হবে কার সাথে? হয়তো রাশিয়ার সাথে অথবা চীনের সাথে, এদের সাথে। কাদের সাথে? মনে রাখেন, যেখানে ইউএসএ নাই সেখানে কে আছে? রাশিয়া চীন। সেখানে কে আছে? রাশিয়া চীন। যেখানে রাশিয়া চীন নাই সেখানে কে আছে? US। বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশ মূলত ব্যালেন্স করে চলে, একটু ভারসাম্য রেখে চলার চেষ্টা করতেছে। স্বভাবতই যেটা হইল, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি আসার পর থেকে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখি এর আগে যুক্তরাষ্ট্রের সাথে, ইরানের সাথে, যুক্তরাষ্ট্র না শুধু, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য আছে, যেটাকে বলা হয় P5, একসাথে কি বলা হয়? P5, পার্মানেন্ট 5, তাই না? কারা কারা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চায়না, এই 5টা দেশ প্লাস জার্মানি, প্লাস কি জার্মানি, টোটাল কয়টা দেশ? 6টা। টোটাল 6টা দেশের সাথে ইরানের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম ছিল JCPOA, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না, এগুলো সব আছে, জাস্ট আমরা সাম্প্রতিক সংকটটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই প্রেক্ষাপটটা বলি, একটা পারমাণবিক চুক্তিও হয়, কিন্তু সেই চুক্তি আবার যুক্তরাষ্ট্রই ভাঙে। ঠিক আছে, 2018 সালে ট্রাম্প আসার পর চুক্তিটা ভাঙে। যাই হোক, এরপর থেকে আমরা দেখি ইরান রাশিয়ার সহযোগিতায় বলা হয় মোটামুটি একাই, যদিও রাশিয়া প্রত্যক্ষভাবে এই পারমাণবিক কর্মসূচিতে কোনো সহযোগিতা করতেছে না, ইরান নিজের সক্ষমতার মধ্যে আমরা দেখি আবার 2018 সালের পর থেকে সে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, এবং এখন পর্যন্ত বলা হয় যে প্রায় কাছাকাছি, যেই মাত্রায় ইউরেনিয়াম দরকার পারমাণবিক অস্ত্র বানাতে, সেই মাত্রার কাছাকাছি সে আছে। হয়তো যদি এই যুদ্ধটা না হইতো, অথবা রাশিয়া বা চীনের সহযোগিতা, হয়তো বা সে বানাই ফেলতে পারত। তো এই যুদ্ধটা হইয়া তার অনেক কিছু লস হয়েছে, হয়তো এরকম হইতে পারে যে আসলে বানাই ফেলবে, কারণ তার কাছে সেই পরিমাণ ইউরেনিয়াম কাছাকাছি আছে। ঠিক আছে, ওকে। আসেন তাহলে এই যুদ্ধটা শুরু হইলো কবে? আমরা যদি হেডিংটা করি ইরান ইসরায়েল সাম্প্রতিক সংকট, একদম জিস্ট যে অংশগুলো আছে, একদম গুরুত্বপূর্ণ অংশ, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংকট, সাম্প্রতিক অনেক বড় একটা যুদ্ধ, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংকট। আমরা ইনফরমেশন আকারে যদি পড়ি, তাহলে দেখেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার জন্য ইরানের, মনে রাখেন এইখান থেকে কোশ্চেন আসবি, ওই যে গত বছর যে হামাস ইসরায়েলে অপারেশন আল আকসা ফ্লাড চালাইছিল, মনে আছে 2023 সালে, সেটা কিন্তু 2 বছর ধরে পরীক্ষা আসছে, 2 বছর। শুধু 2 বছর নাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গেল সেখানে 2বার আসছে অপারেশন আল আকসা ফ্লাড। হ্যাঁ, এই এবছরও আসছে, 2 বছর ধরে আসছে। দেখেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার জন্য, তাহলে এই হামলার মূল উদ্দেশ্য কি? ইসরায়েল যে ইরানে হামলা চালাইছে, মূল উদ্দেশ্য কি? ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার জন্য, ধ্বংস করার জন্য, ধ্বংস করার জন্য ইসরায়েল, মনে রাখেন এই তারিখগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ইসরায়েল 13 জুন 2025 অপারেশন রাইজিং লায়ন নামে, এই নাম মনে রাখেন, অপারেশন রাইজিং। ইসরায়েলের নাম, ইসরায়েলের হামলা যত বেশি ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট ইরান পাল্টা যে হামলা চালাইছে সেই পাল্টা হামলার নাম। ঠিক আছে, তাহলে ধ্বংস করার জন্য ইসরায়েল 13 জুন 2025 অপারেশন রাইজিং লায়ন, অপারেশন রাইজিং লায়ন নামে, ইসরায়েল 13 জুন 2025 অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে হামলা চালায়। কয় তারিখ বলেন তো? কয় তারিখ হামলা চালায়? 13 জুন। কি নামে? অপারেশন রাইজিং লায়ন। তাহলে 13 তারিখ হামলা চালায়।
তাহলে সম্প্রতি ইসরায়েল যে ইরানে হামলা চালাইছে তার সাংকেতিক নাম কি? অপারেশন রাইজিং লায়ন। কয় তারিখ? জবাবে ইরান কি আঙুল ছুটছে না সাথে সাথেই মাইরে দিছে? বলেন। সাথে সাথে মাইরে দিছে। তাহলে জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। মনে রাখেন, এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়, যার নাম ছিল, আমরা নামটা অন্য পেজে লিখব, যার নাম ছিল, তাহলে জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। ইনস্ট্যান্ট হামলা, কোনো ভাবাভাবি নেই, ইনস্ট্যান্ট মাইরে দিছে। জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়, যার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস 3। যার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস নাকি ট্রু লাভ বলেন? অপারেশন ট্রু প্রমিস 3, অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3 বা অপারেশন ট্রু প্রমিস 3, দেখেন অপারেশন ট্রু প্রমিস এটা যদি হয় 3, স্বভাবতই এর আগে আরো 2টা অপারেশন ট্রু প্রমিস গেছে, নাইলে এটার নাম 3 হইলো কেমনে? ঠিক আছে না? আচ্ছা, অপারেশন ট্রু প্রমিস 1 গেছে, অপারেশন ট্রু প্রমিস 2 গেছে। অপারেশন ট্রু প্রমিস 1 যেটা, সেটার নাম অপারেশন ট্রু প্রমিস 1 ছিল না, কারণ যখন হামলা চালায় তখন তো এরকম পরিকল্পনা ছিল না যে আমি এই হামলাটা চালাইছি, এটার নাম 1 হইবে, আবার পরে যেটা চালাবো এটার নাম 2 হইবে, পরেরটার নাম 3 হবে, এরকম পরিকল্পনা ছিল না। এই জন্য প্রথম যে হামলাটা চালাইছিল এটার নাম ছিল শুধুমাত্র অপারেশন ট্রু প্রমিস। যেহেতু এই নামে পরে আরেকটা হামলা চালাইছে, এই জন্য সেটার নাম হয়ে গেছে অপারেশন ট্রু প্রমিস 2। এই নামে আরো একটা হামলা চালাইলো এখন, সেটা নাম হয়ে গেল অপারেশন ট্রু প্রমিস 3। তাহলে লেখেন, একটা নোট লিখবেন, নোট ইরান এর আগে অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2, অপারেশন ট্রু প্রমিস অপারেশন ট্রু প্রমিস 2, অপারেশন ট্রু প্রমিস 2, এইটার একটু ডেডলাইনটা মনে রাখবেন। অপারেশন ট্রু প্রমিস 2 কবে করছিল, কবে হামলা চালাইছিল? এটা চালাইছিল 1 অক্টোবর 2024। 1 অক্টোবর, এইটার তারিখটা একটু মনে রাখেন আলাদাভাবে, 1 অক্টোবর 2024। তাহলে নোট, ইরান এর আগে অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2 নামে ইসরায়েলে হামলা চালিয়েছিল, আর বর্তমানে যেটা চালাইলো সেটার নাম কি? ট্রু প্রমিস 3। ইসরায়েলে হামলা চালিয়েছিল, এর মধ্যে অপারেশন ট্রু প্রমিস 2 চালিয়েছিল কবে বলেন? হ্যাঁ, 1 অক্টোবর 2024। তাহলে একটু নোট লিখবেন, নোট হিসেবে। তাহলে আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। আমরা দেখলাম ইসরায়েল ইরানে হামলা চালায় 13 জুন, নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। উদ্দেশ্য কি? দেখেন, এটাই পরীক্ষা আসতে পারে যে এই হামলার ইরানে ইসরায়েলের এই যে হামলা অপারেশন রাইজিং লায়ন, এটার উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে, পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করা। ওকে, তাইলে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইরান পাল্টা হামলা চালাইলো ওই সময়, তাই না? এবার আসে, ইরান ধারাবাহিকভাবে যে পাল্টা হামলা চালাইতে থাকলো, এবার ইসরায়েল একটু ভয় পেয়ে গেল। এটা ভয় পাওয়ার একটা কারণ আছে, শোনেন। যারা স্ট্রিট চাইল্ড আছে না, যারা রাস্তায় ঘুমায়, এরা রাস্তায় ঘুমাইতে পারে না? এতে সমস্যা নাই তো, মশাই কামড়াক যাই হোক, গাড়ি আশেপাশে চলে, কোনো সমস্যা নাই তো। স্ট্রিট চাইল্ডের সমস্যা আছে? যারা এসির মধ্যে ঘুমায়, এরা কি রাস্তায় গিয়ে ঘুমাইতে পারবে? আপনারা যদি বলি আপনি কি ঘুমাইতে পারবেন না। ধরেন হামাস বা ফিলিস্তিনের জনগণ, গাজার জনগণ আজীবন মায়ের খাইতেই আছে, নতুন করে মায়ের খেলে আলাদা কোনো ফিলিংস নেই। জন্ম থেকে হামাসের সন্তানরা, মানে গাজার যারা সন্তানরা আছে, ফিলিস্তিনের যারা মানুষ আছে, জন্ম থেকেই মায়ের খায়, জন্ম থেকে এই আক্রমণ সেই আক্রমণ, বুঝেন নাই?
তাহলে আলাদা করে আক্রমণে ওদের কিছু আলাদা কইরা এটার কোনো ফিলিংস নেই। যারা উপকূলীয় মানুষ এরা দেখবেন সবসময় এই যে ঝড় বন্যার সাথে যুদ্ধ করে বাঁচে, তাহলে আলাদা কইরা এগুলোর কোনো ফিলিংস নেই। স্বভাবতই দেখেন ইসরায়েল তো মাইর খায় নাই, খাইছে? খায় না। কিন্তু এবার ইরান যে আক্রমণটা করছে, এই আক্রমণে ইসরায়েলে মারাত্মক ক্ষতিগ্রস্ততা দেখা গেছে। অনেক মানুষ বাংকারে লুকাইছে, অনেক মানুষ নিরাপদ আশ্রয় ছিল, ঘুমাইতে পারেন। এই জন্য এবার একটু ইসরায়েল ভয় পেয়ে গেছে, কারণ এটা ইরান, এটা হামাস না, এটা গাজা না, এটা কে? ইরান, যার মিসাইল সক্ষমতা ব্যাপক, ঠিক আছে না? তাহলে এভাবে যেহেতু ইসরায়েল ভয় পাইয়ে গেল, এবার ইসরায়েল বারবার এই যুদ্ধে আসার জন্য আহ্বান জানাইলো কারে? যুক্তরাষ্ট্রে। বারবার বারবার ট্রাম্পের উস্কানি দিতে থাকলো, ট্রাম্পের বারবার অনুরোধ জানাইতে থাকলো। ট্রাম্পও এর আগে হুঁশিয়ারি দিল, এমন হুঁশিয়ারি যে খামেনিকে হত্যা করবে। কাকে? সৈয়দ আলী খামেনি, এখন যে ধর্মীয় প্রধান সৈয়দ আলী খামেনি, তাকে হত্যা করবে, ঠিক আছে না? হঠাৎ করে দেখলাম আমরা 22শে জুন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাই দিল, এবং এমন হামলা, যেই হামলা সর্বোচ্চ লেভেলের একটা হামলা। কোথায়? পারমাণবিক কর্মসূচিতে। যুক্তরাষ্ট্রের পৃথিবীতে একটা মাত্র দেশের কাছে এই যে বাংকার ব্লাস্টার যেটা বলে, সেই ধরনের বোমা আছে, যেইগুলা মাটির অন্তত 200 থেকে 300 ফুট গভীরে গিয়া এরপর বাংকার ধ্বংস করতে পারে। মানে এই যে মাটিতে আইসা বোমাটা পড়বে, তখনই যে বিধ্বস্ত হবে, বিস্ফোরণ হবে, সেরকম না। মাটি ভেদ করে নিচে যাবে, নিচে গিয়া এরপর বিধ্বস্ত হবে, এরপর ব্লাস্ট হবে। তাহলে এই একমাত্র বোমা কার আছে? যুক্তরাষ্ট্রে। ইরান তার যে পারমাণবিক কেন্দ্রগুলা, তার যে অস্ত্র নির্মাণের যে জায়গাগুলো, একদম পারমাণবিক অস্ত্র নির্মাণের যে কেন্দ্রগুলো, সেগুলো এত সুরক্ষার মধ্যে রাখছে যে ইসরায়েল সেটা ধ্বংস করার মতো তার সক্ষমতা নাই। এই জন্য ইসরায়েল বারবার আহ্বান জানাইছে কারে? আমেরিকারে। স্বভাবতই আমরা দেখলাম 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টা পারমাণবিক স্থাপনা কেন্দ্র, ফর্দো, নাতানস এবং ইস্পাহান, এই 3টা পারমাণবিক স্থাপনা কেন্দ্রে এই বাংকার ব্লাস্টার মারলো, বোমা মারলো, এবং এর অনেকাংশে ক্ষতিগ্রস্ত হইল, ঠিক আছে? তাইলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি হয় কবে? 22শে জুন। লেখেন, ইসরায়েলকে সমর্থন করে, ইসরায়েলকে সমর্থন করে, ইসরায়েলকে সমর্থন করে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা কেন্দ্র, 3টি প্রধান, এই কেন্দ্রগুলোর নাম একদম মুখস্থ করে ফেলতে হবে। 3টি প্রধান পারমাণবিক স্থাপনা কেন্দ্র, পারমাণবিক স্থাপনা কেন্দ্র নাম কি? 3টি পারমাণবিক স্থাপনা কেন্দ্র নাম হচ্ছে ফর্দো, নাতানস ও ইস্পাহান ফর্দো, নাতানস ও ইস্পাহান, এইগুলো খুব ভালোভাবে মনে রাখেন। 3টা পারমাণবিক যে স্থাপনা কেন্দ্র আছে, ফর্দো, নাতানস, ইস্পাহান। ইসরায়েলকে সমর্থন করে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা কেন্দ্র, ফর্দো, নাতানস ও ইস্পাহান। লিখছেন এইটুকু লিখছেন? ও ইস্পাহান, এই তিন কেন্দ্রে যুক্তরাষ্ট্র আক্রমণ করে। কয় তারিখ? যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায় 22 জুন 2025। কয় তারিখ বলেন তো? 22 জুন 2025। যুক্তরাষ্ট্রের এই হামলার নাম সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে রাখেন। যুক্তরাষ্ট্রের এই হামলার নাম, যুদ্ধ হইতেছে ইসরায়েল আর ইরান, মাঝখান দিয়ে যুক্তরাষ্ট্রের হামলার নাম দিয়ে দিতে পারে না? যুক্তরাষ্ট্রের এই হামলার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। মধ্যরাতে আক্রমণটা করছে, তাই না? নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। দেখেন, আপনি পড়ে গেলেন অপারেশন ট্রু প্রমিস 3, আপনি পড়ে গেলেন অপারেশন রাইজিং লায়ন, পরীক্ষা দিয়ে দিল অপারেশন মিডনাইট হ্যামার, দিতে পারে না? তাহলে যুক্তরাষ্ট্রের এই হামলার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার।
তাহলে অপারেশন মিডনাইট হ্যামার নামে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় কবে? 22 জুন 2025। বলেন ইরান কি বৈশা থাকবে? বৈশা থাকবে না। ইরান বৈশা থাকবে না। তাহলে ইরান কি করতে পারে সেটা আমরা লিখতেছি। এর আগে এইখানে বুঝতে হবে এই যে যুক্তরাষ্ট্রের যে হামলাটা, এটা অন্যান্য হামলা থেকে কেন ডিফারেন্ট। কারণ এই যে প্রযুক্তির বোমাটা, বাংকার ব্লাস্টার যেটা আছে, এটা শুধুমাত্র তার কাছেই আছে, পৃথিবীতে আর কোনো দেশের কাছে নাই যে এই ধরনের মিসাইল বা এই ধরনের বোমা একদম নিচে গিয়ে সবকিছু ধ্বংস করে ফেলবে। এবং আরো ভয়াবহ যেই জিনিস সেটা হচ্ছে তার কাছে যেই বিমানটা আছে স্টিলথ প্রযুক্তির বিমান, সেটা সে এখানে ইউজ করছে, যেই বিমান রাডারের চোখ এড়াতে অক্ষম। এবং এই বোমাটা পরিবহনের জন্য, বোমাটা নিয়ে যাওয়ার জন্য যেই বিমান ব্যবহার করছে সেটা নাম হচ্ছে B2। B2 হচ্ছে একটা বোমারু বিমান। এটা একটা অলরেডি বিসিএস আসছে, স্টিলতেও আসছে, যে রাডারের চোখ এড়াতে সক্ষম যুক্তরাষ্ট্রের তৈরি বিমানের নাম কি? স্টিলথ প্রযুক্তির বিমান। তাহলে লিখবেন নোট, এই হামলায়, নোট, এই হামলায়, খুব ভালোভাবে মনে রাখেন এইগুলা, এই হামলায় যুক্তরাষ্ট্র স্টিলথ প্রযুক্তির, কোন প্রযুক্তির? স্টিলথ প্রযুক্তির বিমান ব্যবহার করে, যা কি করতে সক্ষম? যা রাডারের চোখ এড়াতে সক্ষম। রাডারে ধরা পড়ে না, রাডারের চোখ এড়াতে সক্ষম। এটা মনে রাখুন খুব ভালো করে, এটা কিন্তু অলরেডি একটা বিসিএস আসছে। রাডারের চোখ এড়াতে সক্ষম। পাশাপাশি বোমা পরিবহনের জন্য, বোমা নিয়ে যাওয়ার জন্য কোন বিমান ব্যবহার করা হয়? B2। পাশাপাশি বোমা পরিবহনের জন্য B2 বিমান ব্যবহার করা হয়। B2 বিমান ব্যবহার করা হয়। বলেন তাহলে B2 বিমান কোন দেশের তৈরি? বলেন স্টিলথ কোন ধরনের বিমান? রাডারের চোখ এড়াতে সক্ষম এরকম বিমান কোন দেশের তৈরি? তাহলে স্টিলথ, B2 এইগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান। আচ্ছা, তাইলে যুক্তরাষ্ট্র হামলা চালালে কোথায়? ইরানের। এখন এটা একটা প্রশ্ন যে আসলে কতটুকু ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই যে ফর্দো, নাতানজ, ইস্পাহান, বলা হয় ইরান তো আগেই বুঝছে এরকম একটা হামলা তার উপর ঘটতে পারে, এই জন্য সে ইউরেনিয়াম গুলা, কাঁচামাল গুলা, এগুলো সে আগেই সরাই রাখছে। এবং এই যে 3টা পারমাণবিক স্থাপন কেন্দ্র, এটা পুরোপুরি যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পারে নাই। বুঝতে পারছেন? তাইলে ওইটা আবার পুনর্নির্মাণ করা শুরু করছে ইরান অলরেডি পুনর্নির্মাণ শুরু করা মানে খুব বেশি যে ক্ষতি হয়ে গেছে সেরকম কিন্তু না। যতটা ডোনাল্ড ট্রাম্প বলতেছে আসলে সেরকম না। সে তো বলছে সব ধ্বংস করে দিচ্ছে। ওকে, এবার আসেন, তাইলে হামলা চালাইলো ইরানের উপর, ইরানও বসে থাকবে? ইরান বসে থাকবে না, ইরানও পাল্টা হামলা চালাইবে। কোথায়? সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো সেই সক্ষমতা, একদম গিয়া যুক্তরাষ্ট্রের সেই সক্ষমতা থাকলেও সেটা কিন্তু দেখানোর সুযোগ নাই। তাহলে সে হামলাটা কোথায় করবে? কাতারে তো করছে, এটা আমরা জানি, কিন্তু হামলাটা করবে কোথায়? টার্গেট ছিল কোথায়? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে থাকে, সামরিক ঘাঁটি যেখানে আছে, সেই জায়গাগুলোর টার্গেট করলো। এর মধ্যে আমরা দেখলাম ইরান সবচেয়ে বড় যে হামলাটা চালাইছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যেই ঘাঁটি আছে আল উদেইত, যেটা কাতারে অবস্থিত, এই আল উদেইতে আমরা দেখলাম 23 জুন, যেটা আমাদের দেশে 24 জুন হয়ে গেছে, লিখেন জবাবে যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে 23 জুন 2025 ইরান
কাতারে অবস্থিত। কোথায়? কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদেইদ। কি নাম? এটা চলে আসতে পারে, আল উদেইদ। আল উদেইদ ঘাঁটিতে হামলা চালায়। তাহলে আল উদেইদ সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত? কাতারে। কবে হামলা চালায়? 23 জুন আল উদেইদ ঘাঁটিতে হামলা চালায়। নোট লিখতে হবে, নোট। এটাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তাহলে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ আছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির নাম হচ্ছে আল উদেইদ। নোট, এটি মানে কোনটি? এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির নাম হচ্ছে আল উদেইদ। এবার 23শে জুন গেল এই কাহিনী। 23 এবং 24 জুন, এটা বাংলাদেশের তখন 24 জুন চলে। স্বভাবতই এই যে আক্রমণটা করলো, এরপর দেখেন সৌদির ভূমিকা। এতদিন সে নীরব ছিল মোটামুটি, সৌদি এবার ঘুম থেকে উঠলো, উঠে নিন্দা জানাইলো ইরানের। কার? ইরানের। আর উদ্বেগ জানাইলো, ইরান যে কাতারে মারছে তাইলে আমারও কিনা মাইরে দেয়। বুঝেন নাই? তো স্বভাবতই দেখেন সৌদি, সংযুক্ত আরব আমিরাত, এরা এবার নিন্দা জানাইলো কার? ইরানের। বুঝতে পারছেন? এই জন্যই বলা হয় আসলে সবার হচ্ছে স্বার্থ, ধর্ম দেখে পরে, আগে দেখে কি? স্বার্থ। 23শে জুন এই হামলা চালানোর পরের দিনই আমরা দেখি, ওই 23 জুন থেকেই আমরা দেখি মোটামুটি একটা গুঞ্জন শোনা গেছে। ট্রাম্প ঘোষণা করে দিছে যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হবে এবং কাতারও এটার মধ্যস্থতা করছে। স্বভাবতই ট্রাম্প কাতারকে নির্দেশনা দিয়েছে, কাতারের যে আমির তাকে নির্দেশনা দিয়েছে যাতে এটা কি করা হয়? এই যুদ্ধের মধ্যস্থতা করা হয়। তার মানে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় 24 জুন থেকে ইরান ইসরায়েল যুদ্ধ সমাপ্তি ঘটলো। ঠিক আছে, লিখেন তাইলে। যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায়, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় 24 জুন 2025 ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি কার্যকর, যদি এরপরও ফাঁকে ফাঁকে একজন একটা দুটো মারছে কিন্তু স্বীকার করে না কেউই। যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতা 24 জুন 2025 ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। কয় তারিখ? আবার একটু রিকল করার চেষ্টা করি। যুদ্ধ শুরু হইল 13ই জুন। কার আক্রমণের মধ্য দিয়া? ইসরায়েলের আক্রমণ দিয়া। আক্রমণের নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। জবাবে ইরান পাল্টা হামলা চালাইলো। কি নামে? অপারেশন ট্রু প্রমিস 3। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অন্তর্ভুক্ত হইল 22শে জুন। কি নামে? অপারেশন মিডনাইট হ্যামার। সে যে 3টা পারমাণবিক স্থাপন কেন্দ্রে হামলা চালাইলো, ফর্দো, ইস্পাহান এবং নাতানজ। কোন প্রযুক্তি ব্যবহার করে? স্টিল প্রযুক্তির B2 বিমান ব্যবহার করে। ঠিক আছে না? বাংকার ব্লাস্টার বোমাগুলা। এরপরে আমরা দেখলাম জবাবে ইরানও পাল্টা হামলা চালাইলো। কোথায়? মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত কাতারে, আল উদেইদ, এখানে, যেটা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এরপর দিন থেকে আমরা দেখি 24শে জুন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হইল। এবার যুদ্ধ সম্পর্কিত আরো কয়েকটি তথ্য লেখেন। আমরা কিছু বিমানের নাম পড়বো, কিছু ড্রোনের নাম, কিছু মিসাইলের নাম, কিছু শহরের নাম। কারণ 46 BCS আসছে যে এই যে
আপনার ইরাকের যে শহর, সিরিয়ার যে আলেপ্পো শহরটা, সিরিয়ায় আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? এই কোশ্চেন 46 বিসিএস সার্চ। এবার আরো বেশি আলোচিত, এই জন্য লিখতে হবে। লেখেন, এই যুদ্ধের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যুদ্ধের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জাস্ট কয়েকটা মিসাইলের নাম পড়বো, কয়েকটা বিমানের নাম। এই যুদ্ধের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে মোট কথা যদি এখান থেকে চলে আসতে পারে। এই যুদ্ধের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা পড়বো ইরানের কয়েকটা মিসাইলের নাম। ইরানের কয়েকটি মিসাইল, ইরানের কয়েকটি, তাহলে এটা হচ্ছে হেডিং, তাই না? ইরানের কয়েকটি মিসাইলের নাম, ইরানের কয়েকটি মিসাইলের নাম। কত অসহায় হইলে আপনার মিসাইলের নাম পড়তে হবে, চিন্তা করে দেখেন। ইরানের কয়েকটি মিসাইলের নাম। সবচেয়ে আলোচিত মিসাইল ফাতেহ, ফাতেহ, ইমাদ, গদর। ফাতেহ, ইমাদ, গদর, সেইজিল। এগুলোর এই চারটা মিসাইলের নাম মনে রাখবেন। সেইজিল। তাহলে ইরানের কিছু মিসাইলের নাম। তাহলে ইরানের যেই পারমাণবিক স্থাপনা কেন্দ্র, সেগুলো তো আমরা অলরেডি জানছি। প্রধান তিনটা স্থাপন কেন্দ্র জানছি না? কি কি বলেন? ফর্দো, নাতানস, স্পাহান, ঠিক আছে না? এবার কি জানলাম? মিসাইল জানলাম। ইসরায়েলের দুইটা গুরুত্বপূর্ণ শহরের নাম জানেন? আমরা যদিও জানি, তারপরও লিখেন। ইসরায়েলের দুইটা গুরুত্বপূর্ণ শহর, ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ শহর যেখানে আক্রমণ হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ শহর ইসরায়েলের, তেল আবিব, তেল আবিব ও হাইফা। তেল আবিব কি বলেন তো? হাইফা। তেল আবিব, হাইফা। এরপর লিখবেন দিমোনা, দিমোনা না, দিমোনা। দিমোনা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কেন্দ্র, ইসরায়েলের। তাহলে দিমোনা পারমাণবিক স্থাপনা কেন্দ্রটা কার? ইসরায়েল। দিমোনা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কেন্দ্র। এই তথ্যগুলো একটু মনে রাখেন। পারমাণবিক স্থাপনা কেন্দ্র দিমোনা, ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কেন্দ্র। দিমোনা। হৃদয় চন্দ্রদেব লিখছেন, সবুজ স্যার কি কোনো বই লিখেন নাকি? এত মুখস্থ কেমনে? আচ্ছা, বইটই লেখি না এখনো, ইনশাল্লাহ লেখার চিন্তা ভাবনা আছে। আরিফ খান লিখছেন লুঙ্গি কোম্পানি। কারা আবার লুঙ্গি কোম্পানি? তেল আবিব, হাইফা। শুভ্রজিৎ, আচ্ছা, শফিক তুহিন, মানসুর আফরিন। এটুকু ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দুইটা যুদ্ধ আবার একটু রিকল করি। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল কবে? প্রেক্ষাপট হচ্ছে 22 এপ্রিল পেহেলগামে হামলায়, তাই না? 7 মে ভারত হামলা চালাইলো পাকিস্তানে, কি নামে? অপারেশন সিন্দুর নামে। জবাবে পাকিস্তান হামলা চালাইলো, এই হামলার নাম দিল অপারেশন বুনিয়ানুল মারসুস। যুদ্ধ থামে গেল 10 মে, শেষ, ভারত পাকিস্তান শেষ। এরপর যুদ্ধ শুরু হলো ইরান ইসরায়েল 13 জুন থেকে। ইসরায়েল যুদ্ধ শুরু করলো, নাম দিল অপারেশন রাইজিং লায়ন। জবাবে ইরান পাল্টা হামলা চালাইলো অপারেশন ট্রু প্রমিস 3 নামে। যুক্তরাষ্ট্র ইনভলভ হইল 22 জুন। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে 23 জুন কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালাইলো ইরান। 24 জুন থেকে যুদ্ধবন্ধের চুক্তি হইল। ঠিক আছে, কিছু ইনফরমেশন আমরা এর মধ্যে পড়াইছি। দেখেন আজকে কয় তারিখ বলেন? আজকে হচ্ছে 28 তারিখ। তাইলে এই যে আপনার ন্যাটো শীর্ষ সম্মেলন গেছে 24 এবং 25 জুন। আজকে কয় তারিখ? 28। তাহলে মাত্র 3 দিন আগে ন্যাটোর শীর্ষ সম্মেলন হয়েছে। দেখেন এই
এই যে যুদ্ধের পরই আমরা দেখলাম একটা ন্যাটোর শীর্ষ সম্মেলন, যদিও এটা তো প্রি প্ল্যান করা, এটা তো আর হঠাৎ না, প্রি প্ল্যান করাই। ন্যাটোর শীর্ষ সম্মেলন এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক, আমরা দেখছি 46 বিসিএস থেকে ন্যাটো দিয়ে কোশ্চেন আসছে, 46 বিসিএস থেকে। তো দেখেন, লেখেন ন্যাটোর শীর্ষ সম্মেলন, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক। লেখেন ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025, ন্যাটোর শীর্ষ সম্মেলন। এখানে আমরা 3-4টা ইনফরমেশন পড়াবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3-4টা ইনফরমেশন। ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025, ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025। তাহলে আমরা তো জানি ন্যাটো কি, জানেন না? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমরা শীর্ষ সম্মেলন পড়ার আগে একটু ন্যাটোটা একটু জানি। ন্যাটো পূর্ণরূপটা কি? পূর্ণরূপ কি বলেন? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা এক্সট্রা ইনফরমেশন জানেন যেহেতু, তারপর বলতেছি আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে বাংলা বললে হয় উত্তর আটলান্টিক চুক্তি, তাই না? উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। আসেন আমরা সম্মেলনে যাই, তার আগে একটু বলি ন্যাটোর বর্তমান সদস্য কয়টা বলেন? ন্যাটোর বর্তমান সদস্য কয়টি? ন্যাটোর বর্তমান সদস্য 32টি। কয়টি? 32টি। মনে রাখেন 32টি। সর্বশেষ কে? সুইডেন। সর্বশেষ সদস্যকে? সর্বশেষ বা 32তম সদস্য হচ্ছে সুইডেন। এটা একটু মনে রাখেন আর কি। আর লিখবেন ন্যাটোর বর্তমান প্রধান, ন্যাটোর বর্তমান মহাসচিব যিনি থাকেন, ন্যাটোর বর্তমান প্রধান আর কি, প্রধান ব্যক্তি। ন্যাটোর বর্তমান প্রধান হচ্ছে মার্ক রুটে। মার্ক রুটে, ন্যাটোর বর্তমান প্রধান হচ্ছে মার্ক রুটে, উনি নেদারল্যান্ডের। এই তিনটি একটু মনে রাখেন এই জন্য যে এগুলো তো বেসিক জিনিস, আপনি এই শীর্ষ সম্মেলন পড়ানোর সময় আবার এইগুলা চলে আসতে পারে রিলেট করার জন্য আর কি। আমাদের মূলত আমাদেরকে পড়াইতে হবে ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025 সালে মাত্র 3 দিন আগে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে ভাইটাল ইনফরমেশন লেখেন, ভিভিআই যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখবেন ন্যাটোর সর্বশেষ। তাহলে দেখেন 2 দিন আগে শেষ হয়েছে, আমরা কিন্তু এটাই পড়াইতেছি সাম্প্রতিক হিসেবে, এমন সাম্প্রতিক পাইয়ে গেলাম। দেখেন ন্যাটোর সর্বশেষ, সর্বশেষ মানে 34তম বা 34তম, ন্যাটোর সর্বশেষ বা 34তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলন, ন্যাটোর সর্বশেষ বা 34তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 24 থেকে 25 জুন 2025। কোথায় বৈশা? নেদারল্যান্ডের হেগ শহরে। কোথায় বলেন তো? নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডের হেগ শহরে। তাইলে ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডের হেগ শহরে। এবং বর্তমান ন্যাটোর যে প্রধান আছে উনিও নেদারল্যান্ডের। বর্তমানে ন্যাটোর যে প্রধান আছে উনিও কোন জায়গার, কোন দেশের বলেন তো? নেদারল্যান্ডের। আর এই যে সম্মেলনটা 34তম শীর্ষ সম্মেলন বা সর্বশেষ শীর্ষ সম্মেলন, সেটা অনুষ্ঠিত হয় কোথায়? নেদারল্যান্ডে, ঠিক আছে? আমরা ন্যাটোর 2টা অনুচ্ছেদ পড়ব। 2টা অনুচ্ছেদ এত বেশি ইম্পর্টেন্ট, আপনাকে জানতেই হবে ন্যাটোর যে সংবিধান আছে, ন্যাটোর যে সনদ আছে, সেটার মাত্র 2টা অনুচ্ছেদ পড়ব। তার একটা অনুচ্ছেদ অলরেডি এই বিসিএস আছে, 46 বিসিএস। আমরা জাস্ট 2টা অনুচ্ছেদ পড়ব। ন্যাটোর যে সংবিধান আছে না, প্রত্যেকটা সংগঠনের সংবিধান, প্রত্যেকটা সংগঠনের সনদ আছে না, তাহলে ন্যাটোরও তো সনদ আছে, সেই সনদের মাত্র 2টা অনুচ্ছেদ পড়ব, সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা অনুচ্ছেদ। লেখেন ন্যাটোর সবচেয়ে 2টি ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, ন্যাটোর সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি অনুচ্ছেদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি অনুচ্ছেদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি অনুচ্ছেদ। কারণ এই ইউক্রেন যে ন্যাটোতে যোগদান করতে চাচ্ছে, ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চাচ্ছে, এই জন্য রাশিয়া হামলা চালাইছে না? বলেন ইউক্রেনে হামলার সবচেয়ে বড় কারণটা কি? রাশিয়া যে ইউক্রেনে হামলা চালাইছে সবচেয়ে বড় কারণ হয়েছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চায়। এখন ন্যাটোতে যে যোগ দিবে, নতুন সদস্য হবে, সেটার পলিসি ন্যাটোর কোন অনুচ্ছেদে আছে এইটা, এবং আমাদেরকে পড়তে হবে ন্যাটোর সবচেয়ে বড় পলিসিটা কি। দেখেন ন্যাটোর সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি অনুচ্ছেদ, 2টা অনুচ্ছেদ মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ কত? 5, অনুচ্ছেদ 5। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সম্মিলিত সামরিক নিরাপত্তা। সম্মিলিত
সামরিক নিরাপত্তা। সামরিক নিরাপত্তা এটা বুঝাই দেব, একটু লেখেন। সম্মিলিত সামরিক নিরাপত্তা বা কালেকটিভ ডিফেন্স। কালেকটিভ ডিফেন্স এইটার ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ধরা হয় এইটাকে। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কোনটা বলেন তো? সম্মিলিত সামরিক নিরাপত্তা। ন্যাটোতে কেন সবাই ঢুকতে চায়? সব দেশ মানে তো ইউরোপের বাইরে তো আর কেউ পারবে না, তাই না? ইউরোপ আর উত্তর আমেরিকা, এর বাইরে তো আর সুযোগ নেই। তো এই দেশগুলো আসলে ন্যাটোতে কেন ঢুকতে চায়? এর প্রধান কারণ হচ্ছে সম্মিলিত সামরিক নিরাপত্তা। একটু আগে বলছি ন্যাটোর সদস্য আছে কয়টা বলেন? 32টা। এই সম্মিলিত সামরিক নিরাপত্তা মানে হইছে এই 32টার কোনো একটা দেশের যদি বাহিরের কোনো দেশ এসে আক্রমণ করে, তাহলে 32টা দেশ মিলে তাকে আক্রমণ করবে। বুঝেন নাই? তাহলে ন্যাটো যেহেতু 32টা দেশের সংগঠন, কোন একটা দেশ, ধরেন ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাইলো, কোনোভাবে পাইয়ে গেল, এরপর যদি রাশিয়া ইউক্রেনের আক্রমণ করত, তাহলে পুরো রাশিয়ার তছনছ করে দিত কারা? ন্যাটো। কারণ ন্যাটোর মূলনীতি হচ্ছে এই 32টা দেশের মধ্যে কোন একটা দেশেরও যদি বাইরে কোনো দেশ আক্রমণ করে, তাহলে পুরো 32টা দেশ মিলে, অর্থাৎ পুরো ন্যাটো মিলে ওই দেশটা আক্রমণ করবে। এই জন্য ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর কেউ আক্রমণ করার সাহস দেখাচ্ছে না। বুঝতে পারছেন? এবার আসুন তাহলে সম্মিলিত সামরিক নিরাপত্তা কোন বিসিএস আসছে? এই লাস্ট বিসিএস 46 বিসিএস অলরেডি আসছে। তাহলে ন্যাটোর কোন অনুচ্ছেদে সম্মিলিত সামরিক নিরাপত্তার কথা বলা হয়েছে? 5 নম্বর অনুচ্ছেদ। আসেন ন্যাটোর 10 নম্বর অনুচ্ছেদ, অনুচ্ছেদ 10। অনুচ্ছেদ 10, এই দুইটা অনুচ্ছেদ আমরা পড়বো, আর পড়বো না, কারণ এটা তো আর বাংলাদেশের সংবিধান না যে আপনি সব পড়বেন। অনুচ্ছেদ 10, এখানে এই অনুচ্ছেদে কি কথা বলা হয়েছে? নতুন সদস্য অন্তর্ভুক্তির কথা। নতুন সদস্য অন্তর্ভুক্তির কথা। নতুন সদস্য অন্তর্ভুক্তির কথা। তাহলে এই অনুচ্ছেদে কি আছে বলেন তো? নতুন সদস্য অন্তর্ভুক্তি। এখন নতুন সদস্য অন্তর্ভুক্তি কিভাবে হবে? যারা ন্যাটোর পলিসি মানবে, ন্যাটোর প্রতি শ্রদ্ধাশীল, ন্যাটোর সনদগুলো মানবে, এরকম কোন রাষ্ট্র, ইউরোপের রাষ্ট্র হোক, উত্তর আমেরিকার, তাহলে উত্তর আমেরিকা এবং ইউরোপের এরকম যেই রাষ্ট্রগুলা ন্যাটোর পলিসি মানবে, এদেরকে ন্যাটোর সদস্যপদ দিবে। ঠিক আছে? সেরকম উত্তর আমেরিকা প্লাস হচ্ছে ইউরোপ, সাধারণত ইউরোপ থেকেই আমরা দেখি সদস্য বেশি। ক্লিয়ার? আচ্ছা, দেখেন এই যে 5 নম্বর অনুচ্ছেদ, বলতে পারেন যে এরকম কি কখনো ঘটছে যে এই 32টা দেশ, এখন তো 32টা, 2024 সাল থেকে 32, এর আগে তো 32টা ছিল না, মানে যে কয়টাই দেশ থাকুক, এমন কি কোনো প্রমাণ আছে যে এই ন্যাটোর কোনো একটা দেশের বাহিরের কোনো দেশে এসে আক্রমণ করছে আর ন্যাটোরা সবাই গিয়া সেই দেশে আক্রমণ করছে? এরকম কোন প্রমাণ আছে? আছে, একটা প্রমাণ মনে রাখেন, একটা প্রমাণ আছে। আক্রমণ করছে কারে? যুক্তরাষ্ট্রে। কবে বলেন তো? 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ। 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার যে হামলা চালাইছিল, কারা? এই যে তালেবান এবং আল কায়েদা, তাই না? আফগানিস্তান থেকে এই হামলা চালানো হয়েছে। এরপর আমরা দেখি যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনী আফগানিস্তানে পাল্টা হামলা চালাইছে। ন্যাটো বাহিনী হামলা চালাইছে মানে কি? ন্যাটোর সদস্য কয়টা, যে কয়টা সদস্য ছিল সবাই মিলে হামলা চালাইছে কোথায়? আফগানিস্তানে। একবারই ইতিহাসে একবার ঘটছে যে এই সম্মিলিত সামরিক নিরাপত্তা, একবারই ঘটছে। সেটা কবে? সেটা 2001 সালের পর। বুঝতে পারছেন? আচ্ছা, ন্যাটোর 10 নম্বর অনুচ্ছেদে কি আছে? নতুন সদস্য অন্তর্ভুক্তির কথা। এবার আসেন, ন্যাটোতে কি কোনো মুসলিম দেশ আছে? ন্যাটোভুক্ত কি কোনো মুসলিম দেশ আছে বলেন তো? অনলাইনে যারা আছেন বলেন, ন্যাটোভুক্ত কি কোনো আসলে মুসলিম দেশ আছে কিনা? ন্যাটোভুক্ত কোনো মুসলিম দেশ আছে কিনা? ন্যাটোভুক্ত কোনো মুসলিম দেশ আছে কিনা? একাফাকি লিখছেন বাংলাদেশ ন্যাংটোর চেয়ে শক্তিশালী। ন্যাংটোর চেয়ে, আচ্ছা না, হ্যাঁ ইউরোপ মহাদেশে, কিন্তু ন্যাটোতে না। বলেন অনলাইনে যারা আছেন, এবার তো পারতেছেন না দেখি। জাকারিয়া অনুচ্ছেদ 10 নতুন সদস্য অন্তর্ভুক্তি। সাবিনী ইয়াসমিন অনুচ্ছেদ 5-10। জান্নাতুল ফিরদৌস লিখছেন তুর্কি। বলেন ন্যাটোভুক্ত মুসলিম দেশ আছে কিনা, থাকলে কে কে? থাকলে কে কে? সাবরিনা মমতাজ, সুধা, মোহন রয় মোহন। একাপাখি লিখছেন 2001 সালে। এরপর মোহাম্মদ ইসলাম উদ্দিন, ফজিলতুন্নেসা অনু, প্রসেনজিৎ, তারপর হচ্ছে
মাকসুদ রানা, তুর্কি নাজমি। শুধু কি তুরস্ক? শুধু কি তুরস্ক? এছাড়া আছে কিনা বলেন তো? শামীম আক্তার, আরিফুল ইসলাম, এই তো সাদিকুন নাহার, শুদ্রজিৎ, মোহাম্মদ ইমন, নূর আলম মিয়া। ওকে, তাহলে দেখেন ন্যাটোভুক্ত মুসলিম হচ্ছে, মুসলিম দেশ আছে দুইটা। ন্যাটোভুক্ত মুসলিম দেশ আছে কয়টা? দুইটা। তুরস্ক, যার বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে, বলেন তুরস্কের বর্তমান নাম কি? তুর্কিয়ে ও আলবেনিয়া, এই দুইটা হচ্ছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ। তাহলে একটু লেখেন নোট, ন্যাটোভুক্ত মুসলিম দেশ আছে, নোট, ন্যাটোভুক্ত, ন্যাটোভুক্ত, ন্যাটোভুক্ত মুসলিম দেশের সংখ্যা দুটি। ন্যাটোভুক্ত মুসলিম দেশের সংখ্যা, মুসলিম দেশের সংখ্যা কয়টি? মুসলিম দেশের সংখ্যা দুইটি। কি কি বলেন তো? তুরস্কের বর্তমান নাম কি? তুর্কিয়ে। তাহলে তুর্কিয়ে ও আলবেনিয়া, তুর্কিয়ে ও আলবেনিয়া, ন্যাটোভুক্ত দুইটা মুসলিম দেশ, তুর্কিয়ে ও আলবেনিয়া। মনে রাখেন খুব ভালোভাবে, এখন আসতে পারে এটার ক্ষেত্রে প্রাসঙ্গিক। তুর্কিয়ে ও আলবেনিয়া, ন্যাটোভুক্ত দুইটা মুসলিম দেশ, তুর্কিয়ে ও আলবেনিয়া। তুর্কিয়ে ও আলবেনিয়া, ন্যাটোভুক্ত দুইটা মুসলিম দেশ, তুর্কিয়ে ও আলবেনিয়া। আনসি খান, মারুফ আক্তার, নূর নবী খান, রবিউল জান্নাত, নূর নবী খান, রবিউল আলম। ওকে, এরপর তাহমিদ ইসলাম, সুব্রতজিৎ। দেখেন এটুকু ক্লিয়ার। তাহলে আমরা ন্যাটোর শীর্ষ সম্মেলন পড়বো। লাস্ট ইনফরমেশন, লাস্ট টপিক, সেটা হচ্ছে G7। এ মাসে 16-17 জুন G7 এর শীর্ষ সম্মেলন হয়েছে। যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলে ওই সময় G7 এর সম্মেলন চলে। ট্রাম্প তাড়াহুড়ো করে সম্মেলন থেকে দ্রুত যুক্তরাষ্ট্রে চলে গেছে, সম্মেলনে বেশিক্ষণ থাকে না, দ্রুত কোথায় চলে গেছে? নিজের দেশে চলে গেছে, যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তাহলে এই G7 এবার চলে আসতে পারে। G7 নিয়ে আমরা শুধু শীর্ষ সম্মেলন পড়বো। G7 এর শীর্ষ সম্মেলন, G7 শীর্ষ সম্মেলন, G7 শীর্ষ সম্মেলন 2025, G7 শীর্ষ সম্মেলন 2025। তার আগে আমরা একটু লিখবো, জি মানে হচ্ছে গ্রুপ। সাধারণত যেখানে জি থাকে, জি মানে কি বলেন তো? গ্রুপ। যেমন যেমন ধরেন G7 মানে গ্রুপ অফ 7, G20 মানে হচ্ছে গ্রুপ অফ 20, G77 মানে গ্রুপ অফ 27 মানে 77। এভাবে জি মানে হচ্ছে গ্রুপ। এবং আমরা বলছিলাম যেইগুলো শুরুতে জি দিয়া, জি জি নামক যে সংগঠনগুলো, এইগুলো সাধারণত সদর দপ্তর থাকে না, সাধারণত থাকে না। ঠিক আছে, তো আসেন এটা আমরা একটু যদি লিখি, G7 শীর্ষ সম্মেলন 2025, এটা যদি আমরা একটু লিখি। তার আগে একটু লেখেন G7 হচ্ছে বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত 60টি দেশের সমষ্টি। G7 হচ্ছে বিশ্বের সবচেয়ে বিশ্বের শিল্পোন্নত 60টি দেশের অর্থনৈতিক সংগঠন। বিশ্বের শিল্পোন্নত 60টি দেশের অর্থনৈতিক সংগঠন G7 অর্থনৈতিক সংগঠন। তাহলে G7 এর সদস্য কয়টা? 7টা। G7 এর সদস্য কয়টা? 7টা। ঠিক আছে না? আচ্ছা, এই 7টি দেশ হলো, এই 7টি দেশ একটু মনে রাখেন, এই 7টি দেশ তো মনে রাখতে হবে। এই 7টি দেশ হলো, আমরা যে একটা ছন্দ দিয়ে বলি, তাইলে বলবো যা ফ্রাই কই ও জাম পছন্দ করে। যা কি পছন্দ করে? ফ্রাই কই ও জাম। এই 7টি দেশ হলো যা ফ্রাই কই, যা ফ্রাই কই। কেমন কই বলেন তো? রান্না করা কই নাকি ফ্রাই কই? যা ফ্রাই কই ও জাম পছন্দ করে, যা ফ্রাই কই ও জাম পছন্দ করে। এরপর আমরা শীর্ষ সম্মেলনে যাব। একটু লিখে নেন, যেহেতু সম্মেলনটা হয়েছে এ মাসেই। দেখেন, যা মানে হচ্ছে জাপান, যা মানে কি? জাপান, যা মানে জাপান। ফ্রা মানে হচ্ছে ফ্রান্স, ফ্রা মানে কি? ফ্রান্স, ফ্রা মানে হচ্ছে ফ্রান্স। ই মানে ধরে নেন ইতালি, ই মানে কি? ইতালি, ই মানে ইতালি। কতে কানাডা, কতে কি? কানাডা, কতে হচ্ছে কানাডা। ইতে ইংল্যান্ড, ইতে কি? তাহলে ইংল্যান্ড হচ্ছে শিল্পোন্নত একটা, ইংল্যান্ড বা যুক্তরাজ্য। যাতে জার্মানি, যাতে কি? জার্মানি। আর মতে মার্কিন যুক্তরাষ্ট্র, মতে কি? এই 7টা মার্কিন যুক্তরাষ্ট্র। একটা সময় রাশিয়া ছিল, রাশিয়ারে 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে, এরপর রাশিয়ারে G7 থেকে বহিষ্কার করা হয়। আগে এটার নাম ছিল G8, এখন নাম কি? G7, কারণ রাশিয়ারে বহিষ্কার করা হয়েছে। মত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই 7টা। তাহলে G7 এর সদস্য কয়টা? 7টা। যাতে জাপান,
ফ্রাতে ফ্রান্স, ইতে ইতালি, কতে কানাডা, ইতে ইংল্যান্ড, যাতে জার্মানি, মতে মার্কিন যুক্তরাষ্ট্র। এই 7টা, এই 7টা। তাহলে যা ফ্রাইকই ও জাম পছন্দ করে, যা কি পছন্দ করে? ফ্রাইকই ও জাম। গধূলি বিকেল লিখছেন, কেউ কি আছেন আমাকে মেনশন দেওয়ার মতো? খুব অভাগী, ওনার একটু মেনশন দেন সবাই, এই গধূলি বিকেলের একটু মেনশন দেন। জাকিয়া জান্নাত লিখছেন যা ফ্রাইকই ও জাম পছন্দ করেন। সাবরিনা মমতাজ সুধা লিখছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। মোফাজ্জেল হুইয়ান, আচ্ছা। মোহন রয় মোহন, ওকে। তাহলে যা ফ্রাইকই ও জাম পছন্দ করে, জাপান, ফ্রান্স, ইতালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, মার্কিন। দেখেন এই দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যেটা এশিয়া সেটা হচ্ছে জাপান। একমাত্র দেশ এশিয়া মহাদেশে, একমাত্র দেশ কোনটা? জাপান। একমাত্র দেশ কে? জাপান। এই যে উসমান গনি ভাই লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার প্রিয় একজন স্টুডেন্ট জামালপুরের উসমান গনি ভাই। তাহলে জাপান, ফ্রান্স, ইতালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, জাপান। এই দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ, কোন মহাদেশের? উত্তর আমেরিকা। জার্মানি ইউরোপের, ইংল্যান্ড ইউরোপের, কানাডা উত্তর আমেরিকা, ইতালি ইউরোপের, ফ্রান্স ইউরোপের। তাইলে দেশগুলো মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকার। তবে একটা দেশ পড়ে গেছে এশিয়া মহাদেশে, সেটাকে এই জন্য বিসিএস এ আসছে G7 এর একমাত্র এশীয় দেশ কে? জাপান। G7 এর একমাত্র এশীয় দেশ কে? G7 এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। তাহলে একটু যদি আমরা এভাবে লিখি, নোট G7 এর একমাত্র G7 এর একমাত্র এশীয় দেশ কে বলেন তো? জাপান। বাকি সব দেশগুলো উত্তর আমেরিকা অথবা ইউরোপের। আচ্ছা, এরপর পরীক্ষা একটা আসছে, এইগুলা ছাড়া, এই G7 এর ছাড়া, G7 ভুক্ত দেশগুলো ছাড়া আর কি কোনো শিল্পোন্নত দেশ নাই? আছে না? G7 ছাড়াও লেখেন, তাহলে G7 ছাড়াও আরো কয়েকটি শিল্পোন্নত দেশের নাম। G7 ছাড়াও আরো কয়েকটি শিল্পোন্নত দেশ, আরো কয়েকটি শিল্পোন্নত দেশ যদি আমরা বলি, G7 ছাড়াও আরো কয়েকটি শিল্পোন্নত দেশ বলেন তো? রাশিয়া, ঠিক আছে না? আগে তো G8 এর মধ্যে ছিল রাশিয়া, চীন। আমরা বলতে পারি না এই দুইটারে? এভাবে আরো বড় কিছু দেশ আছে, আপনি এই দুইটারে ধরে নেন। তাহলে মূল যে ইনফরমেশন আমরা পড়াইতে চাইছি সেটা হচ্ছে G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন। G7 এর সর্বশেষ শীর্ষ, তাহলে এই ইনফরমেশনটা যেহেতু সাম্প্রতিক, এটা পড়ে নেন। G7 এর সর্বশেষ বা 51তম, কততম? 51তম। কততম বলেন? 51তম। সর্বশেষ শীর্ষ সম্মেলন কততম? 51তম। G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন বা 51তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 16 থেকে 17 জুন, 16 থেকে 17 জুন 2025। তাহলে এই মাসেই দেখেন, জুন মাসেই দুইটা বড় বড় সম্মেলন হয়েছে, একটা G7 এর, একটা হয়েছে ন্যাটোর। 16 থেকে 17 জুন 2025 কোথায়? আলবার্টা, কানাডার আলবার্টা শহরে, কানাডার আলবার্টা শহরে। আচ্ছা, এইটুকু লেখা হইলে আমরা কিছু এমসিকিউ সলভ করব। যা পড়াইলাম এর মধ্যে থেকে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, আপনি পারেন কিনা, আপনি কি পরিমাণ রেসপন্স করতে পারেন সেটা আমরা দেখব জাস্ট এই ইনফরমেশনটা লেখার পরে। তাহলে G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন ছিল কততম? 7তম, 51তম। কততম? 51তম। কোথায় বসে অনুষ্ঠিত হয়? কানাডার আলবার্টা শহরে। এইটুকু ডান? এইটুকু যদি হয় তাহলে একটু ডান লেখেন, যারা অনলাইনে যুক্ত আছেন ডান লেখেন, এইটুকু হইছে কিনা, এটা একটু ডান লেখেন। সোহাগ ভাই, এই সোহাগ ভাই, একটা কমেন্ট আসছে, ডিলিট করেন। দেখেন, সভাপতি যেটা হইল যে এই যে G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন, এটা অনুষ্ঠিত হয়েছে 16 থেকে 17 জুন 2025। কোথায় বৈশা? কানাডার আলবার্টা শহরে। কানাডার কোথায়? আলবার্টা শহরে। ওকে, আপনারা রেডি? বলেন রেডি? আমরা কিছু এমসিকিউ সলভ করব, আসেন একদম এমসিকিউ সলভ, দেখে আপনারা কারা রেসপন্স করতে পারেন। এবার হচ্ছে আমি দেখবো হচ্ছে কারা রেসপন্স করতে পারেন
বলেন 1 নাম্বার, নিচের কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়নি? 1947, 1962, 1965, 1999। 1947, 1962, 1965, 1999 বলতে হবে। 1 নম্বর কোশ্চেন উত্তর কি? নিচের কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় নাই? নিচের কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় নাই? বলেন 1 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? 47 নাকি 62 নাকি 65 নাকি 99? বলেন 62 নাকি 65 নাকি 99? আচ্ছা, একজনে জিজ্ঞেস করছে মার্কিন মানে কি। দেখেন মার্কিন মানে কি এক সেন্টেন্সে বুঝাই দেই। আমরা বলি ইংলিশ শব্দটা হচ্ছে আমেরিকান। ইংলিশ শব্দটা কি? আমেরিকান। এরকম বলি না আমেরিকান আমেরিকান। আমরা যেভাবে আমেরিকান বলি ওরা কি এরকম বলে? ওরা বলে আমেরিকান আমেরিকান, এরকম বলে না। আমরা তো বলি আমেরিকান, ওরা কি বলে? আমেরিকান। এই আমেরিকান এটারই আমরা বলি মার্কিন। এটার কি বলি? মার্কিন। শব্দটা কি বলেন তো? মার্কিন। এই একটা জিনিস। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের পতাকা যদি দেখেন, পতাকায় 13টা রেখা আছে। কয়টা রেখা? এরকম ধরে 13টা রেখা। আর 50টা স্টার আছে। কয়টা স্টার? যুক্তরাষ্ট্রের পতাকায় 50টা স্টার আছে, 13টা রেখা আছে। 13টা রেখা পতাকার মধ্যে ইন অবস্থায় আছে, তাই না? রেখা মানে কি? মার্ক। রেখা মানে কি বলেন তো? মার্ক। কোথায়? পতাকার মধ্যে ইন অবস্থায়, এই জন্য বলা হচ্ছে মার্কিন। মানে এটা নিয়ে মতান্তর আছে, অন্তত 10-12টা মতামত পাবেন। তার মধ্যে একটা হচ্ছে কি, এই পতাকার মধ্যে রেখা বা মার্ক আছে, ইন অবস্থায় আছে, মধ্যে আছে। আর হচ্ছে এই আমেরিকান, এটাকে ওরা বলে মেরিকান। এই মেরিকান রে আমরা বলি মার্কিন। আমরা কি বলি? যেমন ইংরেজিতে একটা শব্দ আছে ডিলে। কি শব্দ বলেন তো? ডিলে মানে দেরি করা। আমরা এটারে বলি ঢিলা। কি বলি বলেন তো? ঢিলা। বুঝতে পারছেন? শব্দ হচ্ছে রিক্সা, আমরা বলি রিস্কা। শব্দ হচ্ছে ফ্লাস্ক, আমরা বলি ফ্লাক্স। এরকম মেরিকান রে আমরা বলি কি? মার্কিন। বুঝেন নাই? ওকে, আসেন কোশ্চেন আসেন। বলেন কোনটা হবে? নিচের কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় নাই? বলেন। নাবিল আক্তার তিশা লিখছেন, গদুলি বিজ্ঞান লিখছেন, অঙ্গরাজ্য। বলেন কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় নাই? তাহলে এটার উত্তর কি হবে? লাইভটা পরে আসতেছে কেন তো দেখতেছি না। তাহলে 1962 সাল। কোনটা হবে? 1962। কোন সালে যুদ্ধ হয় নাই? 1962 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় নাই। এই সালে যুদ্ধ হয়েছে ভারত চীন। কার কার মধ্যে বলেন তো? ভারত চীন যুদ্ধ হয় 1962 সাল। ভারত চীন যুদ্ধ হয় 1962 সাল। পরবর্তী কোশ্চেনে বলেন 2 নম্বর কোশ্চেন, অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল। রাফাল কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র নাকি ভারত নাকি ফ্রান্স নাকি রাশিয়া? বলতে হবে 2 নম্বর। রাফাল বিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র নাকি ভারত নাকি ফ্রান্স নাকি রাশিয়া? রাফাল বিমান কোন দেশের? রাফাল বিমান হচ্ছে তৈরি হচ্ছে ফ্রান্সের। রাফাল বিমান কোন দেশের তৈরি? ফ্রান্সের তৈরি। তাহলে রাফাল বিমান হচ্ছে ফ্রান্স। রাফাল বিমান কোন দেশের তৈরি? ফ্রান্সের। ওকে, পরের কোশ্চেন আসেন। 3 নাম্বার, ইস্পাহান শহরটি কোন দেশের? বলেন ইস্পাহান শহরটি কোন দেশের? ইস্পাহান শহরটি কোন দেশের? ইস্পাহান হচ্ছে যুক্তরাষ্ট্রের নাকি ভারতের নাকি ফ্রান্সের নাকি রাশিয়া? ইস্পাহান ইরাক নাকি সিরিয়া নাকি ইরান নাকি ইসরায়েল? বলেন কি হবে? 3 নাম্বার কোশ্চেন উত্তর কি হবে? ইস্পাহান শহরটি কোন দেশের? এই তো অনেকে কমেন্ট করতেছেন। হ্যাঁ, তাহলে ইস্পাহান শহরটি হচ্ছে ইরানের। এই শহরেই একটা পারমাণবিক কেন্দ্র আছে, তাই না? ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। ওকে, কোশ্চেন নম্বর 4, রাডারের চোখ এড়াতে সক্ষম যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটার নাম কি? মিগ নাকি জে নাকি স্টিলস নাকি রাফাল? বলতে হবে রাডারের চোখ এড়াতে সক্ষম যুক্তরাষ্ট্রের এমন যে বিমানটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্টিল। তাহলে রাডারের চোখ এড়াতে সক্ষম যুক্তরাষ্ট্রের বিমানের নাম হচ্ছে স্টিল। অপারেশন মিডনাইট হ্যামার নামক হামলাটি কত তারিখে সংঘটিত হয়? অপারেশন মিডনাইট হ্যামার এটা কত তারিখে সংঘটিত হয়? বলেন কয় তারিখে মিডনাইট হ্যামার? অপারেশন মিডনাইট হ্যামার। আচ্ছা, লাইভটা পরে আসতেছে, আমি তো এখানে যা বলি লাইভটা পরে, তাহলে কমেন্ট তো পড়তে পারতেছি না। 5 নাম্বার, অপারেশন মিডনাইট হ্যামার এটা সংঘটিত হওয়ার তারিখ কত তারিখ? বলেন তো কয় তারিখ? 22 জুন। তাহলে এটা সংঘটিত হওয়ার তারিখ হচ্ছে 22 জুন। 22 জুন মিডনাইট হ্যামার নামে 3টে পারমাণবিক স্থাপনা কেন্দ্রে হামলা চালায়। পরের কোশ্চেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বলতে হবে সেটার নাম কি? সেটার নাম কি? বড় সামরিক যে ঘাঁটিটা আছে সেটার নাম কি? আল উদেইদ। আল
উদেইদ। তাহলে এটা এটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত কাতারে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটির নাম কি? আল উদেইদ, অবস্থিত কাতারে। এরপর দেখেন হাইফা বন্দরটি কোন দেশের? হাইফা একটা শহর, এই শহরে যে বন্দর আছে সেটা হচ্ছে কোন দেশের? সংযুক্ত আরব আমিরাত নাকি কুয়েত নাকি ইরাক নাকি কাতার নাকি অপশন তো নাই, তো ইসরায়েল আছে। আমি তো ওই লাইভ দেখতেছি, ওইখানে আবার অন্য কোশ্চেন। তাহলে দেখেন হাইফা বন্দরটি কোন দেশের? ইরান নাকি ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র নাকি কাতার? হাইফা, হাইফা বলেন কোনটায়? ইরাক, ইরান, হাইফা ইরানের? হাইফা কোথায় বলেন? হাইফা কোথায়? ইসরায়েল। তেল আবিব এবং হাইফা কার? ইসরায়েল আমরা বলছি। এরপর বলেন 8 নম্বর, সম্প্রতি ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক নাম কি ছিল? পাকিস্তানের যে পাল্টা হামলা সেটার নাম কি ছিল? অপারেশন সোহাগরাত নাকি অপারেশন বুনিয়ানুল মারসুস নাকি অপারেশন কাশ্মীরি ফ্রিডম নাকি অপারেশন সিন্দুর? তাহলে অপারেশন বুনিয়ানুল মারসুস, অপারেশন বুনিয়ানুল মারসুস, অপারেশন বুনিয়ানুল মারসুস। নাসির স্যার, অপারেশন বুনিয়ানুল মারসুস। আর মাত্র 2টা কোশ্চেন আসে, আমরা 10টা কোশ্চেন এখানে রাখলাম। সম্মিলিত সামরিক নিরাপত্তা ন্যাটোর কোন অনুচ্ছেদে আছে? সম্মিলিত সামরিক নিরাপত্তা, কম্বাইন্ড মিলিটারি সিকিউরিটি বা এই যে কালেকটিভ ডিফেন্স, কালেকটিভ ডিফেন্স কোন অনুচ্ছেদে আছে? 10 নাকি 5 বলেন? কালেকটিভ ডিফেন্স 10 নাকি 5? 5। কয় নম্বরে? 5 নম্বরে আছে সম্মিলিত সামরিক নিরাপত্তা। লাস্ট ওয়ান, একদম লাস্ট ওয়ান, শেষের ট্যাব। G7 এর সদস্য নয় নিচের কোনটি? G7 এর সদস্য নয় কোনটি? ফ্রান্স নাকি কানাডা নাকি রাশিয়া নাকি জার্মানি? বলতে হবে G7 এর সদস্য নয় কোনটি? ফ্রান্স নাকি কানাডা নাকি রাশিয়া নাকি জার্মানি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রাশিয়া। রাশিয়া আগে ছিল, এখন আর নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। আমাদের শ্রদ্ধাভাজন নাসির স্যার আসবে এবং নাসির স্যার আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করবে। এখন আবার ধাতু প্রকৃতি প্রত্যয়ের ক্লাস। মাশাআল্লাহ, ওই যে কয়ে গেলে যে এখন ক্লাস হবে ধাতু প্রকৃতি প্রত্যয়, ধাতু প্রকৃতি প্রত্যয়ের ক্লাস হবে। ঠিক আছে? হুম, কেন? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখানে এই যে এখানে কি বলছে G7 এর সদস্য নয়, কারণ কি G7 নিয়ে এই কিছুদিন আগেই তো একটা গেল, নেদারল্যান্ডস এ হয়েছে, তাই না স্যার? নেদারল্যান্ডসে হলো না এটা G7 এর সম্মেলন? কানাডায় হয়েছে না? এই এই যে 17 তারিখ হলো কানাডায় না? ওই বিশ্বের বদমাশগুলো একসাথে হয়েছে সব। ও G7 তো সব অধিকাংশের ভিতরে দুষ্টু আছে, এর ভিতরে 50%ই কারা? দুষ্টু প্রকৃতির লোকেরাই কিন্তু এখানে থাকে। যাই হোক, এটা অনেক সুন্দর একটা প্রশ্ন ছিল। এতক্ষণ এই ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, ঝটফট একটু জানিয়ে দাও যে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো একটু দ্রুত জানিয়ে দেন যে স্যার ক্লাসটা কেমন লাগে। ক্লাসটা খুবই দরকার ছিল আপনাদের। এরকম একটা জিকে আপনাদের আমরা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস দিব সাম্প্রতিকের উপরে। সাম্প্রতিকের উপরে প্রতি সপ্তাহে একটা করে যদি ক্লাস দেওয়া হয়, তাহলে ওই মানে এরপরে যে পরীক্ষাগুলো থাকে বা ভাইভাগুলো থাকে সেখানে অনেক উপকার হয় আপনাদের। কারণ আপনারা জিকেটা এমনি একটু কম পড়েন, বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকেন তাদের একটু জিকেটা কম পড়াশোনা হয়, পত্রিকা এগুলো কম পড়াশোনা হয়। এই জন্য আমরা বলি যে এই প্রতি সপ্তাহে একটা আমরা জিকে ক্লাস দেবো সাম্প্রতিকের উপরে, তাহলে আপনাদের কি এই মানে অনেক উপকার হবে আমি আশাবাদী। যাক, অনেক সুন্দর একটা ক্লাস ছিল আজকে, এই ক্লাসটা খুবই ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। ওকে, আর আমাদের হটলাইন নাম্বারে ভর্তির জন্য আপনারা একটা নিবন্ধনের আপডেট, খুব সুখবর আসবে খুব শীঘ্রই। আমি এইমাত্র ইনশাল্লাহ নিবন্ধন একদম মূল জায়গায় এক কর্মকর্তার সাথে মোটামুটি একটা কথা বললাম। এখন পর্যন্ত কোনো নিবন্ধনের কোনো আপডেট তারা দিতে পারছে না। মন্ত্রণালয় সুপারিশ করে পাঠিয়েছে, প্রিলি হবে নাকি লিখিত হবে, তারা যে একটা সুপারিশ করে পাঠিয়েছে, তারা বলেছে যে নিবন্ধন এখন একটা জটিলতা কমানোর জন্য ভাইবা নিবন্ধন দিতে গেলে কি কি লাগে? নিবন্ধন দিতে গেলে প্রথমে লাগে একটা প্রিলি, এরপর লাগে একটা লিখিত পরীক্ষা। ধাপটাগুলো দেখেন, প্রথম ধাপ প্রিলি, এরপর লিখিত, পরের ধাপটা হলো ভাইবা। এখন দেখেন এখানে অনেকগুলো হাত থাকে, কিন্তু নিবন্ধন কর্তৃপক্ষ মন্ত্রণালয় কি করেছে, তারা বলেছে একটা সুপারিশ পাঠিয়েছে যে এরকম যে প্রিলিটা নাও হতে পারে, প্রিলিটা তারা বাদ দিয়ে কিভাবে লিখিত ভাইবা নিয়ে সহজ প্রক্রিয়ার মাধ্যমে জটিলতা কমিয়ে আনা যায় এইটা করেছে। কিন্তু এটা তারা একটা জাস্ট সুপারিশ করেছে, কিন্তু এই সুপারিশ যে বাস্তবায়ন করবে তা কিন্তু না। এর সাথে মাউসি কিন্তু জড়িত আছে, তাহলে এটা না। এখন যে কোনো একটা এর ভিতর থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো একটা
বাদ যাওয়ার সম্ভাবনা আছে। হয় এটা বাদ যাবে, না হয় এটা বাদ যাবে, না হয় এটা বাদ যাবে, যে কোনো তিনটা একটা বাদ যাবে। এলো আসল কথা, হলো এটাই, তিনটার যে কোনো একটা বাদ দিয়ে তারা ওই নিয়োগ পরীক্ষাটা একটা সহজ পরীক্ষায় নিয়ে আসবে, এবং এখানে কোনো ধরনের আর গণবিজ্ঞপ্তি থাকতেছে না। তবে এই আপডেট নিউজটা আমরা খুব শীঘ্রই এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পাবো। এই সপ্তাহের ভিতরে এই নিউজটা আমরা পাবো। নিবন্ধনের আসলে খেলাটা কি হবে, এই তিনটা পরীক্ষা হবে নাকি দুইটা পরীক্ষা। তবে এটা নিশ্চিত থাকেন যে এটা দুইটা পরীক্ষা নেয়ার তারা চিন্তা ভাবনা সুপারিশ করেছে। এখন তারা সবাই মিলে বসবে, আমলাতান্ত্রিক একটু জটিলতা আছে, তা বসলে একটু সহজ পরীক্ষা যে কোনো দুইটা রাখবে। যে কোনো কয়টা? দুইটা। এর ভিতর দেখেন প্রিটা বাদ যেতে পারে, লিখিতটা বাদ যেতে পারে, ভাইবাটাও বাদ যেতে পারবে। যে কোনো দুইটা পরীক্ষা রেখে তারপর এই নিয়োগ পরীক্ষাটা সম্পন্ন করা হবে। ওকে, তা আমরা ওয়েট করি, মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকি যে কবে সেই নিউজটা আসে। তার আগে আমাদের পড়াশোনাটা করতে হবে। কি তার আগে আমরা কি করতে হবে? আমাদের পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা চালিয়ে যাবে, যা হওয়ার হোক, কিন্তু পড়াশোনা তো করতে হবে। এই আপডেট নিউজটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে বলি যে আপনারা যারা এতক্ষণ ক্লাস করলেন, এই যে বিসিএস ফাউন্ডেশন কোর্স 49তম অথবা 50তম বিসিএস ফাউন্ডেশন, বিসিএস ফাউন্ডেশন, বিসিএস ফাউন্ডেশন 49তম অথবা 50তম বিসিএস ফাউন্ডেশন আমাদের কোর্স আছে। ঠিক আছে, এই কোর্সে যদি আপনি ভর্তি হন আমাদের মিরপুর শাখায়, মিরপুর শাখায় যদি আপনাকে ভর্তি হন, যেটা আপনাকে ফিক্সড 10,000 টাকা আমরা করে দিচ্ছি। কত? অফলাইন মিরপুর শাখায়, অফলাইনে আপনি যদি করেন এটা অনলি 10,000 টাকায় আপনি করতে পারবেন। আর অনলাইনে যদি করেন 1 বছর মেয়াদ, মেয়াদ কত? 1 বছর। আপনি অনলাইনে যদি করেন, অনলাইনে করলে এটা মাত্র 4,000 টাকায় করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন। মনে থাকবে এর সাথে লাইব্রেরির সুবিধাটা ফ্রি পাবেন, এর সাথে লাইব্রেরি ফ্রি পাবেন, লাইব্রেরি সুবিধাটা একদম ফ্রি পাবেন, এবং হ্যান্ড নোটগুলো, লেকচার শিটগুলো এটাও একদম ফ্রি পাবেন। আর অফলাইনে ভর্তি হলে এই অনলাইনটা ফ্রি পাবেন। এই লাইব্রেরির সুবিধা ফ্রি, আর অফলাইনে যদি ভর্তি হন আপনি, তাহলে এই অনলাইনটা আপনি ফ্রি পাবেন। এই সুযোগ সুবিধা মিরপুর 10 ফলপট্টি সামাদ মাসুম 4th তলা। যাদের টার্গেট একটা বিসিএস ছিল, তাদের এই বিসিএস টার্গেটটা যেন আপনারা নিতে পারেন। ওকে, এটা যেন বিসিএস টার্গেটটা যেন নিতে পারেন, কারণ বিসিএস ছাড়া গতি হয় না অনেকের। তো এটা গেল। এরপরের যে আপনাদের যে অপশনটা বলি সেটা হলো আপনাদের প্রাইমারি চাকরি। আর প্রাইমারি কোর্সটা করেন, নিবন্ধন প্রিলি এমনি হয়ে যাবে। আমরা বারবার বলি যে ভাই প্রাইমারি ফাউন্ডেশন এই প্রস্তুতিটা করেন, প্রাইমারি ফাউন্ডেশন ব্যাস, এটা আমি সবাইকে পরামর্শ দিই, এটা করেন। এটা করলে আপনার মানে নিবন্ধন এমনিতেই হয়ে যায়, নিবন্ধন এমনিতেই হয়ে যায়। প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ, এটা যদি আপনি মিরপুর আমাদের শাখায় যদি অফলাইনে যদি আপনি ভর্তি হন, তাহলে এখানে মাত্র 8,000 টাকাতে ডিসকাউন্ট থেকে 8,000 টাকা 2,000 টাকা মাইনাস দিয়ে মাত্র 6,000 টাকা করতে পারবেন। আর যদি অনলাইনে এই কোর্সটা করতে চান, এবং অনলাইনে করতে পারেন মাত্র 1,550 টাকা, একদম খুবই সীমিত। ঠিক আছে, আর এই সবগুলোর সাথে কি মানে হাইলাইটস, বই সবই, হাইলাইটস, হ্যান্ড নোট একদম সম্পূর্ণ ফ্রি, হাইলাইটস হ্যান্ড নোট একদম ফ্রি। ওকে, আর অফলাইনে ভর্তি হলে আপনি তো অনলাইনে ফ্রি পাচ্ছেন মাত্র 1,550 টাকা। ঠিক আছে, এই হলো প্রাইমারি ফাউন্ডেশন। এবং এটা যদি করেন, আপনার নিবন্ধন প্রিলি হোক বা না হোক, এটা করা থাকলে আপনার কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকে না। এই জন্য প্রাইমারি এই ফাউন্ডেশন ব্যাচটার প্রতি একটু নজর দেন। হ্যাঁ, ভালো করে এটার প্রতি একটু নজর দেন, তাহলে খুব ভালো হবে। নিউজটা আস্তে আস্তে আমার যেন বিয়ে হয়ে যায়, বসে থাকতে পারবো না। ওরে বাবা, তোমার এত বিয়ে করার খুব ইচ্ছা, তাই না? স্যার আমি 10 থেকে 20 গেলে ভর্তি হয়েছি, 3 দিন হলো, এখনো বই পাবে। কেবল 3 দিন হইলো, একটা তো ফোন দিতে পারো না। হ্যাপি একটা ফোন দাও অফিসে, ফোন দিতে তো কষ্ট লাগে, নাম ঠিকানা দিতে তো কষ্ট লাগে তোমাদের, বইয়ের জন্য নাম ঠিকানাও দাও না। তোমাদের এমনি এমনি বই পাঠাবে, যেখানে ভালো করে প্রসেসটা পড়ো, হটলাইন নাম্বারে একটা কল দাও, হয়ে গেল। এরপর দেখেন যে 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড এ কোর্স করলো, নিবন্ধনে কোর্স করা লাগে না। 10 থেকে 20তম গ্রেড ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে, এটা ফাউন্ডেশন কোর্স। এই যে দেখেন, এটা একমাত্র মিরপুরে আমরাই করাচ্ছি। চমৎকার এই কোর্স একমাত্র আমরাই। দেখেন 10 থেকে 20তম গ্রেড ফাউন্ডেশন কোর্স। এখানে যদি আপনি ঢুকতে চান, তাহলে এখানে অবশ্যই আপনাকে একদম সুন্দর মতো অফলাইনে যদি আসতে চান আমাদের সাথে, অফলাইনে যদি আসতে চান, তাহলেও কিন্তু আপনাকে পে করতে হবে মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা। আর যদি অনলাইনে আসতে চান, শুধু অনলাইনে ক্লাস করতে চান, তাহলে মাত্র আপনাকে 1,550 টাকা পে করতে হবে। ওকে, আর এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো একটা সুবিধা হলো আপনার যে অফলাইনে ভর্তি হলে আপনি লাইব্রেরি সুবিধাটা পেয়ে গেলেন,
আর হ্যান্ড নোট তো একদম ফ্রি পাবেন, প্রত্যেকটার সাথে হ্যান্ড নোট এবং লিখিত প্রস্তুতিটা কিন্তু নিতে পারবেন একদম। এই যে দেখছেন হ্যান্ড নোট, একদম পুরো হ্যান্ড নোট কিন্তু আপনি পেয়ে যাবেন একদম 10 থেকে 20তম গ্রেড। প্রতি শুক্রবারই চাকরি পরীক্ষা আসে, এইগুলো এখান থেকে ইনশাল্লাহ এগুলো পাবেন। তো দেখুন এর অনলাইন হয়ে গেল। আর আছে আমাদের একটা লিখিত কোর্স, শুধু লিখিত একটা ব্যাচ আছে, লিখিত কোর্স, নন ক্যাডার লিখিত কোর্স, এটার নাম বলে আমরা নন ক্যাডার লিখিত কোর্স, নন ক্যাডার লিখিত কোর্স, নন ক্যাডার লিখিত কোর্স আছে একটা আমাদের অনলি লিখিত। এখানে 10 থেকে 20তম গ্রেডও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত, 10 থেকে 20তম গ্রেড কিন্তু এটার অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই শুধু লিখিত কোর্সটা যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অফলাইনে আমাদের লিখিত কোর্সটা ভর্তি হতে পারবেন। অফলাইনে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 6,000 টাকা পে করতে হবে। আর এটা যদি অনলাইনে লিখিত কোর্সটা করেন, এই যে এখন আমার লিখিত ব্যাচের ক্লাস আছে, এখন লিখিত কোর্সটা করতে পারবেন মাত্র 1550 টাকা। আর এই ক্লাসটা কিন্তু এখনই শুরু হবে 5টার সময়, এখন প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা শুরু হবে, এই লিখিত ব্যাচের ক্লাস এখন 5টায় শুরু হবে। ওকে, তাহলে আপনি হটলাইন নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন ইনশাল্লাহ। 01755072190, এই যে হটলাইন নাম্বার আমরা দিয়ে দিলাম, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে, আরে কি বললাম, এটা তো আমার নাম্বার দিয়ে দিলাম রে, নাম্বারটা দিয়ে দিচ্ছি 01901519501, এই নাম্বারে কি করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কল দিয়ে ভর্তির কাজটা সেরে ফেলবেন। ওকে, তাহলে নন ক্যাডার লিখিত কোর্স 10 থেকে 20তম গ্রেড, অফলাইনে আমাদের 6,000 টাকা, অনলাইনে 1550 টাকা। আর এই হলো হটলাইন 09015950501। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার ভর্তির কাজটা সেরে ফেলতে পারবেন। ওকে স্যার, প্রাইভেট ফাউন্ডেশন ব্যাচে গিফট পাইছি, সর্বোচ্চ শেয়ার করে লাইভ ক্লাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর কেউ আছেন? আপনাদের ক্লাস শেষ, যান আপনারা যান। ওকে, বিসিএস এ 49 ভর্তি, ওই যে 10,000 টাকা তোমরা ভর্তি ছিলা, যাও যাও অফিসে কথা বলো, কমাই রাখবে, যাও। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা ক্লাস দিব, সেটা হলো লিখিত ব্যাচের ক্লাস, পেইড ব্যাচের ক্লাস। যারা পেইড ব্যাচে লিখিত কোর্সে ভর্তি আছে তারা ঝটপট জয়েন করে ফেলেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।